অসুস্থ মুখটার কাছে গেল মাহাতিম। এক হাতে গাল ধরে কপালে গভীর চুমু খেলো। নিভু নিভু চোখ দুটোর দিকে আবারও চুপ করে তাকিয়ে রইল। নির্বাক মাহাতিমের দৃষ্টিজোড়ায় দৃষ্টি মিলিয়ে থাকলো মেহনুর। মুখের অক্সিজেন মাস্কটা টেনে সরাতে ইচ্ছে করছে। যদি মাস্কটা মুখে না থাকতো তাহলে মাহাতিম কি চুমু খেত না? মাহাতিম নড়ে চড়ে দৃষ্টি সরিয়ে নিল। মুখের উপর থেকে মুখ সরিয়ে দুর্বল মেহনুরের কণ্ঠায় ছোট্ট চুমু খেলো। চোখ বন্ধ করে মেহনুরের থুতনির নিচে মুখ গুজে দিল মাহাতিম। মেহনুরের দেহের উপর নিজের অস্তিত্বটা ছেড়ে দিল সে। স্যালাইনের নল ঢুকানো হাতটা ধীর গতিতে উপরে তুলল মেহনুর। মাহাতিমের শক্ত শরীরটায় হাত উঠিয়ে দুর্বলভাবে বুলিয়ে দিতে লাগলো। অন্য হাতটা নাড়াতে পারছে না। ওই হাতটা অবশ হয়ে পড়ে আছে। অসহ্যকর মাস্কটার জন্য একটু আদর করতে পারছে না। হঠাৎ মাহাতিম আস্তে আস্তে বলে ফেলল, সব চলে গেল, আর কেউ নেই। ভেতরটা যন্ত্রণায় গুমড়ে উঠল। চোখ বন্ধ করে ফেলল মেহনুর। নিজের বুকটার ভেতর মাহাতিমকে লুকিয়ে রেখে চিৎকার করে বলতে মন চাচ্ছে তার। খুব মন চাচ্ছে বলতে, আমি আছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। মেহনুর দুর্বলতার কাছে হার মেনে কিছুই বলতে পারল না। শুধু স্পর্শ হিসেবে মাহাতিমকে নিজের সাথে জোর খাটিয়ে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপচাপ থাকতেই স্বাভাবিক কণ্ঠে বলল মাহাতিম, তুমি তোমার বাড়ি ফিরে যাও মেহনুর। কথাটায় সম্বিত ফিরে পেয়ে চোখ খুলল মেহনুর। পিঠের উপর হাত সরাতেই মাহাতিম মুখ তুলে তাকালো। মেহনুরকে ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে তাকাতেই মেহনুর আশ্চর্য হয়ে তাকালো। মিনিটের ভেতর কি হয়ে গেল ফিসফিসিয়ে কোনো রকম বলল, কেন যাব? মেহনুরের দিক থেকে চোখ সরালো মাহাতিম। মেহনুরের স্যালাইন লাগানো হাতটা নিজের গা থেকে দূরে সরিয়ে দিল। পুনরায় মেহনুরের দিকে দৃষ্টি ফেলে কাঠিন্য স্বরে বলল, কারণ এখানে কারোর দরকার নেই। তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমি সৌভিককে বলে ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাওয়ার পরই নিজ দায়িত্বে গ্রামে ফিরে যাবে। একটা পাষাণের মতো লাগলো মাহাতিমকে। একটা আস্ত পাষাণ তুল্য মানুষ। হতভম্বের মতো তাকিয়ে থাকতে থাকতে স্থির হয়ে গেল মেহনুর। কারো দরকার নেই মানে কি? ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহনুর। বিছানার চাদরটার সাথে সাথে খামচে ধরতে চাইল, কিন্তু আফসোস সে একটুও পারল না। বাঁ হাতের রগটা প্রচণ্ড ব্যথা করছে। রাতের এই টাইমটা তার জন্য যন্ত্রণার। অসহন ব্যথায় চোখ মুখ খিঁচে ফেলেছে মেহনুর। দু চোখের কিনারা দিয়ে মোটা মোটা দুফোঁটা গড়িয়ে পড়ল। সেটা দূর থেকে দেখতে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কেউ। হতাশায় চূর্ণ হয়ে নিজের রুমে ফিরল সে। অলস পায়ে জানালার কাছে এসে পকেট থেকে ফোন বের করলো। একবার ভাবলো কল করবে না, পরক্ষণে চিন্তা করলো কলটা দেয়া উচিত। কানে ফোন এঁটে চাঁদহীন আকাশে তাকিয়ে আছে সৌভিক। রাত এখন 2টোর একটু বেশি। কলটা রিং হচ্ছে, তার মানে ওই ব্যক্তি এখনও জেগে আছে। বড় করে ঢোক গিলল সৌভিক। আজকাল সে ব্যক্তিকে ফেস করতে প্রচণ্ড ভয় লাগে। সে আর আগের মতো নেই। তার মধ্যে যেন জ্বলন্ত আগুনের টগবগে ভাব কাজ করে। কথা বলতে গেলে অদ্ভুত ঝাঁজের সাথে কথা বলে। শক্ত ভঙ্গিতে কাটকাট স্টাইলে আচরণ করে। বিশেষ প্রয়োজন ছাড়া মুখ খুলতে চায় না সে। একটা প্রশ্ন জিজ্ঞেস করলে খুব অপেক্ষায় থাকা লাগে, নয়তো সংক্ষিপ্ত জবাব বুঝিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মাহাদির মৃত্যু ঝড়ের মতো তাণ্ডব চালিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে সব। কেউ কোথাও আগের মতো নেই। প্রত্যেকটা মানুষের জীবন তছনছ হয়ে গেছে। সবাই কঠিনভাবে ভেঙে পড়লেও মাহাতিম আনসারি এখনও অটল। তার স্বভাব, চালচলন, কথাবার্তায় মার্জিত রূপ সব কিছু আরও চমকে দেওয়ার মতো হয়েছে। বিগত দিনের ঘটনাগুলো মাহাতিম আনসারি নামক শক্ত তেজি পুরুষকে চরমভাবে পাল্টে দিয়েছে। মোট কথা, আজ তার আচরণ হিংস্র আগ্রাসী। তাকে দেখলে বুকটা আতঙ্কে কেঁপে ওঠে। রীতিমতো প্রচণ্ড ভয় লাগে। মনে হয় যে কোনো মুহূর্তে পৈশাচিক রাগটা দেখিয়ে ফেলবে। অমন রাগ, অমন তেজ সহজে দেখা যেত না। অথচ এখন আগ্নেয়গিরির টগবগে লাভার মতো রাগ পুষে থাকে সে। সৌভিক জানে আজও নীরবতার দেয়ালটা ওপাশ থেকে ভাঙবে না। বাধ্য হয়ে নিজেই তখন প্রশ্ন করে বলল,
কেমন আছিস দোস্ত? প্রশ্নটা বুঝি ঠিক হলো না। ওপাশের ব্যক্তিটা এখন প্রাণঘাতীর চেয়ে কম কিছু না। কিছুক্ষণ আমতা আমতা করলেও শেষমেশ মোদ্দা কথায় ফিরল সে। ওর শরীরের অবস্থা খারাপ মাহাতিম। বাধ্য হয়ে ডাক্তাররা এখন রক্ত দিচ্ছে। একটাবার বুঝ ও কেমন অবস্থা হয়ে গেছে। তুই যে শয়তানের মতো আচরণ করছিস, এটা কি ঠিক? তুই কেন বুঝতে চাস না? ও তোর প্রতি পুরোপুরি উইক হয়ে গেছে। ও মরে যাচ্ছে মাহাতিম। মেয়েটা মরে যাচ্ছে। প্লিজ কল হার। একদমে কথাগুলো বলে ফেলল সৌভিক। কথা বলতে বলতে তার গলাটা কখন যে উঁচু হয়ে গেছে বুঝতে পারেনি সে। মাহাতিম এখনও চুপ করে আছে। উত্তর না পেয়ে চোখ দুটো বন্ধ করল সৌভিক। জানালার ডান দিকের পর্দাটা বাতাসে নড়ে চড়ে তার মুখে বরাবর একদমে কথাগুলো বলে ফেলল সৌভিক। কথা বলতে বলতে তার গলাটা কখন যে উঁচু হয়ে গেছে বুঝতে পারেনি সে। মাহাতিম এখনও চুপ করে আছে। উত্তর না পেয়ে চোখ দুটো বন্ধ করল সৌভিক। জানালার ডান দিকের পর্দাটা বাতাসে নড়ে চড়ে তার মুখ বরাবর মৃদু স্পর্শ করল। বাতাস কমে যেতেই পূর্বের মতো থেমে গেল পর্দাটা। মাহাদির মৃত্যুর ৩য় সপ্তাহেও সুস্থ হয়নি মেহনুর। নিউমোনিয়ার মতো শীতলঘাতীর রোগে আক্রান্ত হয়েছে সে। মাঝে মাঝে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে অক্সিজেন নেওয়া লাগে। মাহাদি যখন সমুদ্রের উত্তাল জোয়ারে ভেসে যাচ্ছিল তখন সবাইকে উপেক্ষা করে পানিতে ঝাঁপ দেয় মেহনুর। সমুদ্রের নোনা পানিতে সাঁতারের দক্ষতা না থাকায় ব্যর্থ হয়ে পড়ে। তার নিজের শরীরটাও যে সুস্থ না সেদিকে লক্ষ্য করেনি সে। আদরের মাহাদিকে অমন অবস্থায় বাঁচানো দূর, নিজেই পানিতে নেতিয়ে পড়ে। ওই সময় ব্যর্থ সৌভিকরা তীরের কাছে নীতির চিৎকার শুনতে পায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তাড়াতাড়ি মেহিনুরকে উদ্ধার করতে ছুটে। ভাগ্য ভালো, মেহিনুর বেশি দূর তলাতে পারেনি। তীরের অনেকটা কাছাকাছি ছিল বলে দ্রুত উদ্ধার করেছে ওরা। সেই থেকেই মানসিক অবস্থা চুরমার মেহিনুরের। শরীরটাও সেটা তালে তালে খারাপের দিকে যাচ্ছে। হাতিম সিভিল ড্রেসে অফিসিয়াল গাড়িতে ওঠার সময় সৌভিকের কাছে পাষাণের মতো দায়িত্ব বুঝিয়ে যায়। মেহিনুরকে যে করেই হোক বাপের বাড়িতে পাঠানো চাই। মাহাতিম কেন আহাম্মকের মতো এমন কাজটা করছে সেটার কিছুই জানে না সৌভিক। অনেকবার জিজ্ঞেস করেও মাহাতিমের কাছে উত্তর মেলেনি। ওকে গ্রামে পাঠাচ্ছিস কবে? অনেকক্ষণ পর উত্তর এলে ভাবনার দুয়ার থেকে ছুটে এলো সৌভিক। ভ্রুকুচকে আশ্চর্য হয়ে বলল, তুই কি এখন লাথি মেরে বের করতে চাচ্ছিস? তোর বউ যে অসুস্থ তুই বুঝতে পারছিস না? আবারও ওপাশ থেকে নীরবতা আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে দৃঢ়তার সাথে বলল, গলা নামা। আমার সাথে গলা উঁচাবি না। ওকে পরদিনই বিদায় করার ব্যবস্থা করতে বলেছিলাম, তুই আমার কথাটা শুনিসনি। তার উপর আমার সাথে গলাবাজি করছিস, সেটা আমি একদম সহ্য করতে পারছি না। অবিশ্বাস্য চোখে আকাশের দিকে চেয়ে রইল সৌভিক। মুখ খুলে কিছু বলতে গিয়েও যুগোপযোগী শব্দ খুঁজে পেল না। আজ পর্যন্ত এমন টোনে কখনো কথা বলেনি মাহাতিম। তার সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাহাতিম এসব বলছে। সৌভিক বহু কষ্টে আবারও গলা দিয়ে শব্দ বের করলো। কথা বলতে গিয়ে আড়ষ্টে বিহ্বল হয়ে বলল, বিয়েটা সেদিন নিজের ইচ্ছাই করেছিলি দোস্ত। মেহেদুর কিন্তু একটু আওয়াজও করেনি। তুই যে ওকে চলে যেতে বলেছিস ও সেটাও মেনে নিয়েছে। মর্জা আন্টিকে ট্রিটমেন্টের জন্য ফ্লাইটে চড়িয়ে ও সোজা গ্রামে চলে যাবে। গলাটা ক্রমশ নিচে নেমে গেল। নিজের অসহায়ত্ব লুকানোর জন্য চুপ রইল সৌভিক। ওপাশ থেকে সব শোনার পরও মাহাতিম আজ আশ্চর্যভাবে চুপ। সৌভিকের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে নিরুত্তেজ ভঙ্গিতে রাখি বলতে নিচ্ছিল। তখনই সৌভিক ম্লান কণ্ঠে বলল, তোর বউ ঘুমের ঘোরেও কাঁদে রে মাহাতিম। বিশ্বাস কর, ও যদি আমার বোন হতো তোকে আমি খুন করে ফেলতাম। তুই আসলেই নিষ্ঠুর। টুটটুট করে কেটে গেল কলটা। এবার কলটা মাহাতিমের জায়গায় সৌভিকই কেটে দিয়েছে। কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মাহাতিম। নিচের দিকে ঠিক ডান কোণায় গ্লাসটা চৌচির হয়ে আছে। চৌচির অংশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি ঘোলা হয়ে এলো। অজান্তে ডেস্কের উপর থাকা সাদা ডকুমেন্টটা বড় বড় ফোঁটায় ভিজতে লাগলো। সিওসি খেলতে গিয়ে মাহাদি ভুলবশত হাত থেকে ফোনটা ফেলে দেয়। ফ্লোরের সাথে জোরে বাড়ি খাওয়াতে ফোনের ডান কোণায় গ্লাসটা ভেঙে যায়। সেদিন মাহাদিকে ইচ্ছে মতো বকেছে মাহাতিম,
কানটাও মোচড় মেরে লাল টকটকে করে দিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চট করে চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। ফোনটা ডেস্কের উপর ছেড়ে ফ্লোরের সাথে পা ঠুকে দিল। মৃদু একটা শব্দ তুলে রকিং চেয়ারটা কম্পিউটারের সামনে থেকে উল্টো ঘুরে গেলে সোজা দাঁড়িয়ে পড়ল মাহাতিম। দ্রুত দুই চোখে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী চেপে একটা টাওয়েল নিয়ে ওয়াশরুমে গেল। গভীর রাত হলেও ঠান্ডা পানির শাওয়ারটা ফুল স্পিডে ছেড়ে দিল সে। তীব্র বর্ষণের নিচে দাঁড়াতেই দু হাতে টি শার্ট খুলে ফেলল। দূরে নিক্ষেপ করতেই ঝপাস করে দেয়ালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ল ওটা। রাগে, ক্ষোভে, লজ্জায় নিজের প্রতি ঘেন্না কাজ করছে, ধিক্কারে বুক চিরে আসছে। তার ঠান্ডা মস্তিষ্ক, দীর্ঘদিনের প্রশিক্ষণ, সুকৌশল, দক্ষতা সব কিছু কীভাবে গুলিয়ে ফেলেছে। চোয়াল শক্ত করে দু হাত দেয়ালের উপর রাখল। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়ালে ঘষতে লাগলো মাহাতিম। একের পর একের শক্ত হাতের মুঠিগুলো সাদা চকচকে টাইলসের দেয়ালে কঠিন আক্রোশে পড়ছে। ধিম ধিম করে ভুতুরে শব্দগুলো ওয়াশরুমে ছড়িয়ে পড়ছে। এত রাতে এমন শব্দ শুনলে যে কারো রক্ত হিম হতো। ভাগ্যে সেটা অ্যাপার্টমেন্টের মতো ভবন। এখান থেকে কোনো শব্দই চার দেয়ালকে ভেদ করতে পারে না, একটুও না। বেরকুনি ঝুলন্ত দোলনায় বসে আছে অনামিকা। পা দুটো তুলে আসন করে বসেছে। তার দুহাতের ভেতর সিরামিকের কালো মগ। সেই মগ থেকে উত্তপ্ত ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। সোডিয়ামের হলুদ বাতির জন্য রাস্তার দুধার হলদেটে হয়ে আছে। জনশূন্য রাস্তা দিয়ে একটা দুটা মানুষ হুটহাট যাতায়াত করছে। নীরবতার মধ্যে তলিয়ে আছে জায়গাটা। একা একা চমৎকার লাগছে। দোলনার বুনন শৈলীর দেয়ালে পিঠা হেলে দিল অনামিকা। মগে দু ঠোঁট চেপে ছোট্ট চুমুক দিল। জিভে তেতো স্বাদ ঠেকতেই আরামের চোখ বন্ধ করল। চেষ্টা করলো স্মৃতির পাতাগুলো হাতড়ে দেখার। মা নেই। মা দেখতে কেমন জানা নেই। মায়ের স্নেহটা কত মধুর হতো তাও জানে না। খুব ছোট্ট থেকে আদরহীন জীবনে বড় হয়েছে। বাবা তো মস্ত বড় পলিটিশিয়ান। দেশের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে ওঠা বসা, চলাফেরা, ঘোরাফেরা সব করেন। এমনও হতো বাবা অনেক দিন পর্যন্ত বাসায় আসতো না। ফুপিও তার বাবার মতোই খুব পাওয়ার নিয়ে দাপট দেখায়। মহিলা হলেও সে যেন একাই 100। আনসারি নিবাসে রজনীর সঙ্গে সঙ্গে সেও থাকতে শুরু করে। স্কুল কলেজের সঙ্গদোষের কারণে অশ্লীল ব্যাপারগুলো তার কাছে রুচিশীল লাগে। আজ পর্যন্ত কোনো ছেলে অনার প্রতি মুখ ফিরিয়ে চলেনি। তার আকর্ষণীয় ফিগার, রূপ, সম্মোহন, দেহভঙ্গিমা ছেলেদের টনক নড়িয়ে দিত। যাকে টার্গেট করত সেই ছেলেই ওর দিকে অদ্ভুত ডোরে চলে আসতো। অদ্ভুত ও বিচিত্র জগতের মধ্যে ধীরে ধীরে এভাবেই প্রবেশ করে অনামিকা। পরিবারের অযত্নশীল ব্যবহারের কুফল পরিণতি ধরা পড়ে। ঠিক মদের নেশার মতোই জঘন্য এক নেশায় লিপ্ত ছিল। সেই নেশার শেষ পরিণতি বিছানা পর্যন্ত ফুর্তি করা, এরপর নতুন কাউকে খোঁজা। নিম্ফোমেনিয়া নামক ভয়াবহ রোগে আক্রান্ত ছিল সে, যেখানে ছেলেদের সাথে সঙ্গ উদযাপন করাটাই মুখ্য থাকে। মাহাতিমের প্রতি আকৃষ্ট হলেও নিজেকে সামলে রাখত সে। মাহাতিম যে অন্য 10টা যুবকের মতো নয় ভালোভাবেই বুঝত না। মাহাতিম তার প্রতি চোখই তুলে দেখত না। মাঝে মাঝে লন সাইডে জগিং শেষে ঘাড়মাক্ত বডিটা দেখে বিচলিত হতো অনা। এক চুম্বকার্ষণের জন্যই সে আস্তে আস্তে মাহাতিমকে চোখে চোখে রাখতে শুরু করে। অনেকভাবে মাহাতিমকে নিজের দিকে টানার চেষ্টা করেছে। প্রতিবারই মুখ থুবড়ে ব্যর্থ হয়েছে অনামিকা। তার এমন ডিসঅর্ডারের কথা রজনী যখন জানল তখন বেশ হয়ে গেছে। বারবার মাহাতিমের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে হিংস্র হয়ে উঠেছিল অনামিকা। অপেক্ষায় থাকে সুযোগের জন্য। মার যা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সবাই তড়িঘড়ি করে হাসপাতালের রাস্তা ধরল। এদিকে পুরো বাড়িতে মানুষ নেই। অনামিকা এসব ঝঞ্ঝাট থেকে নিস্তারের জন্য মিছিমিছি মাথা ব্যথার নাটক করেছিল। অনামিকা অবশ্য জানত না সেদিন সন্ধেটা তার জন্য কেমন হতে চলেছে। ঠিক এভাবেই বেলকনিতে বসে বসে কফি খাচ্ছিল সে। হঠাৎ অনা মেইন গেট দিয়ে একটি গাড়ি ঢুকতে দেখে বেশ আশ্চর্য হয়। তখনই স্পষ্ট চোখে কিছু দেখতে পেয়ে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। কফিটা আধা মতন খেয়ে নিজেকে প্রস্তুত করতে চলে যায় অনামিকা।
আজ রাতটা লীলা খেলা না হলেও প্রণয় লীলা হবে। মাহাতিম বাড়িতে ফিরলেও মায়ের অসুস্থতার কথা সিরাজ কাকার জন্য জানতে পারেনি। ক্লান্ত মাহাতিমকে দেখে তিনি ভাবেন একটু পরেই জানিয়ে দেবেন। তিনি মাহাতিমকে বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন রুমে। নিজে অন্য কাজ দেখতে চলে গেলেন। ওত পেতে থাকা অনামিকা চুপ করে দরজা ঠেলে ঢুকে। জানালায় সব পর্দা দিয়ে পুরো অন্ধকার করে রেখেছে। মুচকি হাসল অনা। মাহাতিম যে ঘুমের সময় চারপাশ অন্ধকার করে শয় সেটা সে জানে। ব্যাস, চোখ শুয়ে আসা অন্ধকারে পা টিপে টিপে এগিয়ে যায়। পুরো রুমটা পারফিউমের গন্ধে মোমো করছে। নিঃশব্দে গভীর করে নিঃশ্বাস নিল অনা। প্রাণ চাঞ্চল্যকর একটা গন্ধটা শিরশির করে দেহের উপর হিম বইয়ে দিচ্ছিল। আরও উন্মাদের মতো অস্থির হলো সে। বিছানার দিকে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে রইল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে মাহাতিম। বিছানার একপাশে তার সদ্য খুলে রাখা শার্টের পাশে হ্যান্ডওয়াচ, সাদা রঙের রুমাল পরে আছে। কয়েক মাসের দীর্ঘ ট্রেনিং, লম্বা জার্নিতে ক্লান্ত ছিল মাহাতিম। কোনো রকমে ফ্রেশ হলেও কেবল শার্ট খুলে বিছানায় ঢলে পড়ে। তন্দ্রায় আচ্ছন্ন হলেও হঠাৎ পিঠের উপর উষ্ণ জাতীয় অনুভব করল। তন্দ্রার ঘোর ভেবে আমলে নিল না সে। হঠাৎ পুরো পিঠের উপর 5 আঙ্গুলের গাঢ় স্পর্শ। চোখ খুলল মাহাতিম। অন্ধকার রুম, নির্ঘাত এই অন্ধকার রুমে কেউ ঢুকেছে। কে ঢুকলো? তন্দ্রা বিঘ্ন মাথাটা তৎক্ষণাৎ কিছু ঠাউর করতে পারল না। এমন পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখল মাহাতিম। কোনো প্রকার রিয়্যাক্ট বা সেলফ ডিফেন্স না দেখিয়ে চুপচাপ বিষয়টা ধরার চেষ্টা করলো। এটা একটা মেইলি ঘটনা। তার প্রতি অ্যাট্রাকশন থেকে গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। বাড়িতে বহিরাগত মেয়ে মানুষ ঢোকার সাহস নেই। তার রুম অবধি আসলেও তাকে এভাবে ছোঁয়ার মতো বিরাট কলিজা এখন পর্যন্ত কারো হয়নি। অন্ধকারে খুব চালাকির সাথে হাত নাড়ল মাহাতিম। চোখের নিমিষে বিছানার উপর ধীরিম করে আওয়াজ হতেই মেয়েলি কণ্ঠটা আর্তনাদ করে উঠল। এক মুহূর্তের ভেতর বিছানা থেকে নেমে লাইট জ্বালায় মাহাতিম। পুরো অন্ধকার উবে গিয়ে আলোয় পূরণ হয়ে গেল। কৌতূহলী চোখ দুটো এবার রাগে ভস্ম হলো। তীব্র হুঙ্কারে চেঁচিয়ে উঠল মাহাতিম। সোজা সাপটা তুই সম্বোধন করে বলল সে। তুই আমার রুমে কিভাবে ঢুকলি? অনামিকার ডান হাতের কবজিটা বুলাতে বুলাতে চোখ খুলে তাকালো। ব্যথায় আর্তনাদ করতে করতে বলল। রাগে মাহাতিমের নাক বুক ক্রমশ ফুলে ফুলে উঠছে। মুখটা রক্তিম হয়ে কপালের দুই পাশে নীল রগ ফুটে উঠেছে। রাগটা কোনো রকম সংবরণ করে তেজালো কণ্ঠে বলল। তুই ফটাফট আমার রুম থেকে বের হ। আমার সামনে পড়ে থাকলে তোর মান সম্মান কিচ্ছু টিকবে না। এক্ষুনি বেরিয়ে যা। ফুঁসতে থাকা মাহাতিম মাথাটা নিচু করে তর্জনী দিয়ে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহাতিমের নত মাথা দেখে অন্য কিছু ভেবে মুচকি হাসল অনামিকা। শোয়া থেকে উঠে দাঁড়াতে সম্মোহনীর ভঙ্গিতে কর্মকাণ্ড শুরু করলো। পরনে সিল্কের সাদা নাইট ড্রেস, কোমরের বাঁ দিকে ফিতা ঝুলছে। ড্রেসটা কেবল হাঁটু পর্যন্ত এবং দৃষ্টিকটু। 2 হাত দিয়ে এলোমেলো চুলগুলো আস্তে আস্তে খোপা করল অনা। বক্ষদেশ ফুলিয়ে অশ্লীল দেহভঙ্গি প্রকাশ করে চুপচাপ দরজার কাছে আসলো। মাহাতিম দরজার ডান দিকে নত চোখে দাঁড়িয়েছিল। হঠাৎ কানে ঠাস করে দরজা লাগানোর আওয়াজে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। অনামিকা বন্ধ দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। চোখে রহস্যময়ী দৃষ্টি, ঠোঁটে বাঁকা ও ন্যাকা ন্যাকা হাসি দিয়ে চেয়ে আছে। মাহাতিমের চোখে চোখ রাখতেই কোমরের বাঁ দিকের ফিতায় হাত রাখলো অনা। ছোট্ট গিটটা তর্জনীতে পেঁচিয়ে খুলতে নিচ্ছিল। মাহাতিমের সজাগ চোখে ওটা ধরা পড়তেই সেও চামড়ার বেল্ট খুলতে লাগলো। অনামিকা তার বেল্ট খোলার দৃশ্য দেখে গাঢ় ঠোঁটে হেসে দেয়। নাইট ড্রেসের বেশ চওড়া ফিতাটার একটা জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বের করে। মাহাতিম সেটাও স্থির চোখে এক পলক দেখে নিয়ে ফের অনার দিকে তাকালো। তার চামড়ার বেল্টটা এক টানে কোমর থেকে খুলতেই অনামিকা ছোট্ট জিনিসটা ডান হাতে বাড়িয়ে দিল। এমন দৃশ্য দেখে মাহাতিম দাঁতে দাঁত পিষে অমনি শুরু করলো পৈশাচিক আচরণ। প্রত্যেকটা পৈশাচিকতা রুমের ভেতর কাঁপিয়ে দিচ্ছে। দূর দূরান্তে ছুটে যাচ্ছে চিৎকার। রুমের 4টা দেয়ালে তীব্র আঘাতে শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল।
ফ্লোরে বিবশ হয়ে ধপ করে পড়ে যায়। ঠোঁট ফেটে ফুলে ওঠে তার। নাকের ডান ফুটো দিয়ে তরল রক্ত দেখা যায়। দেহের 206টা হাড়ে যেন যন্ত্রণার ইন্ধন ঢুকিয়ে দেয়। সাবু খালার ওমর আল্লাহ গো চিৎকার শুনে সিরাজ দৌড়ে ছুটে আসে। এসে হতভম্বের মতো একবার রক্তাক্ত অনার দিকে তাকায়, আর একবার হাঁপাতে থাকা মাহাতিমের দিকে তাকায়। মাহাতিমের অবস্থা ও বেল্টটা রক্তাক্ত বেল্ট দেখে সিরাজ কাকা আসল রক্তমাখা ব্যাপারটা আঁচ করলেও সাবু খালা উল্টো ব্যাপার বুঝল। রক্তাক্ত অনামিকাকে দেখে সাবু খালা লোলুপ কর্মটা ভেবে হায় হায় খোদাগো করতে লাগলো। চোখ খুলল মাহাতিম। সেদিনের বীভৎস চিত্রটা সেও শাওয়ার নিতে নিতে স্মরণ করল। কখনো কোনো মেয়ের প্রতি এতটা ক্ষোভ ঝেড়ে ফেলবে বুঝতে পারেনি মাহাতিম। রাগটা সম্ভবত কুরুচিপূর্ণ আচরণের জন্য তুঙ্গে চড়ে গিয়েছিল, আর সেটাই ছিল এক নিঃশ্বাসে পেটানোর কারণ। শাওয়ারের সিলভার নবটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে চিন্তামগ্ন মাহাতিম মেহনুরের জন্য বিষণ্ণ হয়ে গেল। টাওয়ালটা বিছানায় রেখে রকিং চেয়ারে বসল সে। সেদিন নক্ষত্রবাড়ি রিসর্টে অসুস্থ মেহনুরকে নিয়ে পাগলের মতোই হয়েছিল। জ্বর নামাতে গিয়ে শেষ রাতের দিকে সফল হয় মাহাতিম। মেহনুরের মাথাটা তার কোলেই ছিল সেদিন। আজও মেহনুর অসুস্থ, কিন্তু সে পাষাণের মতো দূরে বসে আছে। হঠাৎ একটা ইনকামিং টেক্সটে বিপ হলো ফোনটা। দূর থেকে চোখ বুলাতেই অদ্ভুত স্টাইলে লেখা টেক্সটটা বুকের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। How are you feeling, my boy? You should tell to your beloved wife. Take care. তোর বউ ঘুমের ঘোরেও কাঁদে রে মাহাতিম। হঠাৎ কথাটা মনে পড়তেই অজানা এক উত্তেজনায় ডেস্ক থেকে ফোন তুলল। চটপট কল করে রিসিভের জন্য অপেক্ষা করলো। ফোন ধরছে না কেন? লাগাতার কলের পর কল দিয়েই গেল মাহাতিম। কোনো ফুরসত না দিয়ে যেই 8 নাম্বার কল দিয়ে বসলো, তৎক্ষণাৎ উপাস থেকে রিসিভ হলো সেটা। মাহাতিম অস্থির হয়ে বলল, হ্যালো হ্যালো মেহনুর, মেহনুর তুমি কি শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। কোনো সাড়া না পেয়ে মাহাতিম আরও উৎকণ্ঠায় ঢলে পড়ল। মেহনুর প্লিজ রেসপন্স মি। মেহনুর কথা বলো। মেহনুর তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুর মেহনুর কথা বলো। এক নাগাড়ে চেঁচাতে লাগলো মাহাতিম। ভয়ে তার কলিজাটা কামড়ে আছে। না জানি ওই দজ্জাল মহিলাটা খারাপ কিছু করলো নাকি। যদি কিছু করে ফেলে তাহলে এইবার এক চুলো ছাড় দেবে না। মাহাতিম ডেস্কের সামনে বসে খুব দ্রুত কলটা ব্লুটুথে কানেক্ট করলো। ফোনটা মাউসের পাশে রাখতে আরেকবার সারার জন্য চেঁচিয়ে উঠল সে। নিরুত্তর অবস্থা দেখে যেই ইন্টারকমটা বাজাতে নেবে অমনি অস্ফুট ও রোগা কণ্ঠ শুনতে পেল। শান্ত হন। চূড়ান্ত মুহূর্তে থেমে গেল মাহাতিম। বুকটা এখনও ধুকপুক ধুকপুক করছে। নিঃশ্বাসটা সেকেন্ডের ভেতর ভারী হয়ে গেছে। মেহনুর যে ইচ্ছে করে সাড়া দেয়নি সেটা ভেবে চরম রাগ উঠল তার। ইন্টারকম টিপে আর নোমানকে ডাকতে হলো না। রাগে অপ্রত্যাশিত কথাটা ক্ষোভের সাথে বলতে গিয়ে তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল মাহাতিম। রাগটা চেপে গিয়ে নিজেকে ঠান্ডাভাবে বোঝাতে লাগলো। তোর বউ অসুস্থ, বিছানায় পড়ে আছে। ওর অবস্থা তোর চেয়েও খারাপ। একদম রাগ দেখাবি না, ঠান্ডা থাক, একদম ঠান্ডা থাক মাহাতিম। এক বুক গভীর নিঃশ্বাস নিয়ে রকিং চেয়ারের গায়ে পিঠ ঠেকিয়ে দিল সে। শান্ত কণ্ঠে গম্ভীর মেজাজে বলল, আমি যে গরুর মতো চেঁচালাম, জবাবটা দাওনি কেন? পুরোটা কথা শান্ত কণ্ঠে বললেও তীব্র ক্ষোভটা ঠিকই প্রকাশ পেল। মেহনুর একটু চুপ থেকে গলা ব্যথা হচ্ছে? চোখ খুলল মাহাতিম। ভ্রু কুঁচকে উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করলো, তোমার গলা ব্যথা শুরু হয়েছে? মেহনুর খুসখুসে গলায় বলল। জি। আশ্চর্য হয়ে বলল মাহাতিম। কি আশ্চর্য, তুমি তো আমাকে এই ব্যাপারে কিছুই বলনি। মাহাতিম অকপটে কথাটা বলে ফেললে মেহনুর একটু চুপ থাকলো। পরক্ষণে স্বর নামিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি যে একবারও আমার খোঁজ নেননি। আমি তো আগের মতো হাত নাড়াতে পারি না। এখন যে আপনার সাথে কথা বলছি তাও বালিশের ওপর লাউডে রেখে। গলা ব্যথার ব্যাপার এখনো কেউ জানে না, কাউকে বলিনি। আড়ষ্ট হয়ে গেল মাহাতিম। ইতস্তত ভঙ্গিতে নিচের ঠোঁটটায় জিভ বুলিয়ে নিল। চোখ দুটো বন্ধ করে শীতল কণ্ঠে বলল, হাত কি খুব ব্যথা? কল কি কেটে দেব?
ওপাশ থেকে মৃদু হাসি দিয়ে বলল মেহনুর। হাতের অজুহাত দিয়ে পালাতে চাচ্ছেন? ফিক করে হেসে ফেলল মাহাতিম। রকিং চেয়ার থেকে উঠে রুমের লাইট নিভিয়ে দিল। বিছানার দিকে আস্তে আস্তে বলল, কোথায় পালিয়ে যাব? যাওয়ার জন্য শুধু 3টা জায়গা বেঁচে আছে। 1 যেখানে আছি সেখানে, 2 তোমার কাছে, 3 মাটির নিচে। আমার তো পালানোর জায়গা নেই। দীর্ঘশ্বাস ফেলল মেহনুর। খুব সাবধানে হালকা একটা ঢোক গিলে আলতো গলায় বলল, মাঝে মাঝে এমন কথা বলেন লজ্জায় মরে যাই। আর এখন কি সব বাজে কথা বলছেন? এগুলো না বললে চলে না? বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল মাহাতিম। খোলা জানালার পর্দাগুলো টেনে দিয়ে রুম অন্ধকার করে দিল। বালিশে মাথা ফেলে কাঁথা টেনে শান্ত গলায় বলল, ম্যাডাম। একটু দেরি না করে উত্তর দিল মেহনুর। বলুন। উত্তর শুনে একটু হেসে স্বাভাবিক গলায় বলল মাহাতিম, এই জ্যান্ত নিষ্ঠুরটাকে আপনার ছোট্ট বুকটায় লুকাতে দিবেন? সাথে সাথে চোখ বন্ধ করল মেহনুর। গ্রীষ্মের খড় তপ্ত মাটির বুকে এক পশলা বৃষ্টির মতো আনন্দ অনুভব হলো। শোকাহত রুগ্ন মন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হলো। নিগুড় উচ্ছ্বাসটা ব্যক্ত করে বলল, আসুন, আমি 2 হাতের ভেতর আপনাকে লুকিয়ে জড়িয়ে রাখবো। এক চিলতে সুখকর হাসি ফুটল মাহাতিমের। আজ তৃপ্ত ঠোঁটে বাঁকা হাসির বদলে প্রগাঢ় হাসিটা জড়িয়ে রইল। মেহনুরের মধ্যে আর জড়তার ছোঁয়া নেই। যতটুকু ছিটে ফোঁটা অবশিষ্ট ছিল তাও ধুলো হয়ে ঝরে গেছে। অন্ধকার রুমে অদৃশ্যভাবে অনুভব করল মেহনুর যেন কাছেই আছে, যেন 2 হাতে মাহাতিমের গাল ধরে সমস্ত মুখে অষ্টযুগলের গাঢ়তা বসিয়ে দিচ্ছে। ফোনের 2 প্রান্তে থাকা 2টো আত্মা, 2টো মন, 2টো বিহ্বল হৃদয় নীরবতার ভেতর নিজেদের আলাপন সারছে, জানান দিচ্ছে মনের অব্যক্ত অপ্রকাশ্য কথাগুলো। বহুক্ষণ নীরব থাকার পর মেহনুর ক্ষীণ গলায় বলল, আমি গ্রামে যেতে চাই না। জানি এক সময় ওটা আমার বাড়ি ছিল, কিন্তু আজ আমি ও বাড়ির মেহমান ছাড়া কিছু নই। ওখানে আমার সব থাকলেও আপনি নেই, মা নেই, কেউ নেই। আমি কি করে ওখানে থাকবো? মাহাতিম বিচক্ষণতার সুরে বলল। তুমি কি আমার কথা অমান্য করতে চাচ্ছ? মেহনুর চট করে উত্তর দিল, কোনোদিন অমান্য করেছি? করিনি, আজও করব না। কিন্তু এখানে সব ফেলে ওখানে কেন যাব বলুন? মাহাতিম আবারও কাটকাট সুরে বলল, তোমাকে ফেলে যেতে বলিনি। 1 লাইন বেশি বুঝতে চাও কেন? শুধু বলেছি ওখানে গিয়ে থাকো। মেহনুর কপট বিস্ময়ে বলল, থাকবো মানে? নাছোড়বান্দার মতো প্রশ্ন শুনে কিছুটা হাঁপিয়ে গেল মাহাতিম। সব প্রশ্নের কিন্তু বলার সময় যে এখনো আসেনি সেটাই বোকার মাথায় কে ঢোকাবে। মাহাতিম শান্ত স্বাভাবিক ভঙ্গিতে ব্যাপারটা সামলে নিল। মিটিমিটি হাসি দিয়ে বলল, গ্রামে রোমান্সের ভাইবটা ফুলফিল পাওয়া যায় এই জন্য। মেহনুর কথার প্যাঁচ বুঝতে না পেরে জিজ্ঞেস করে বসল। আপনি কি বলতে চাচ্ছেন ছেড়ে বলুন তো। মাহাতিম এবার দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল। বুঝো না কি বুঝাচ্ছি? মেহনুর বোঝার জন্য কিছুক্ষণ চুপ থাকলো। একটু ভাবতেই হঠাৎ চোখের কোটর বিশাল বড় বড় করে চেঁচিয়ে বলল, কেমন অসভ্য! ছি, মুখে আপনার একটুও লাগাম। ওপাশ থেকে বলে চলল মেহনুর। ব্লুটুথে মেহনুরের কথাগুলো শুনতে একটু আপত্তি লাগছে না। এভাবে মন ঝেড়ে কথা বলার মানুষটাই এতদিন দেখতে চেয়েছিল। লুকানো ছাপানো মেহনুর পুরোপুরি যেন মাহাতিমের কাছে ধরা দিয়ে বসুক। গ্রামে যাওয়ার বিষয়টা নিয়ে আপাতত আর চিন্তা নেই। মেহনুর এবার নিশ্চিন্তে মনে গ্রামের ভিটায় ফিরে যাবে। অন্তত রজনীর কাছ থেকে দূরে থাকবে, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। বিরাট পরিকল্পনার একাংশ শুধু মেহনুরকে নিয়ে চিন্তিত ছিল, অথচ মেহনুরের জায়গায় মহড়া দিল মাহাদি। এদিকেই ঠান্ডা মাথায় সূক্ষ্ম চালাকিটা সেরেছে রজনী। মাহাদির মৃত্যু যে একটা দুর্ঘটনা নয়, একটা পরিকল্পিত হত্যা, সেটার শক্ত আলামত এখনও হাতের নাগালে পায়নি মাহাতিম। তার অভিজ্ঞ মস্তিষ্ক ইতিমধ্যে ধরে ফেলেছে রজনী পেশাদার কাউকে দিয়ে কাজটা করিয়েছে। কাজটা সমুদ্রপথে এত এত পর্যটকে এবং সাক্ষাৎ মাহাতিমের নাকের নিচ দিয়ে করাটা চারটিখানি ব্যাপার ছিল না। পুরো পরিকল্পনা সাজানো হয়েছে এক ভয়াবহ মস্তিষ্ক থেকে, যেটা অবশ্য রজনীর মাথা থেকে আসার সম্ভাবনা 100%। মাহাদির প্রতি যে মহিলার নির্মমতার পরিচয় দিয়ে ফেলেছে
সেখানে মেহনুরকে নাগালে রাখাটা বোকামি হবে। প্রগতিশীল রাজনৈতিক দলের কাউন্সিলর পদ থেকে এখন মেয়র পদে উত্তীর্ণ হবার জন্য তোড়জোড় চালাচ্ছেন রজনী। সোজা কথা নয়, একদম সোজা কথা নয়। এই পেশাদার লোককে খুঁজে তারপর তাকে কাজ বুঝিয়ে হায়ার করার পেছনে আরও একজনের হাত আছে। এই আরেকজন লোকটা ঠিক কে হতে পারে এটাই ধরতে পারছে না মাতিম। প্রথম সে ধরেই নিয়েছিল রজনীকে সাহায্য করার মূল হোতা তার মিনিস্টার পদপ্রাপ্ত ভাই। লোকটা যদিও কর্কশ মেজাজের, খুবই গম্ভীর এবং স্বল্পভাষী স্বভাবের, তবুও তার বিরুদ্ধে অসঙ্গত আচরণের তথ্য পায়নি মাহাতিম। লোকেরা তার রুক্ষ মেজাজের জন্যই তাকে ভয় পায়। তার স্পষ্ট মনে আছে অনামিকার ঘটনা তার কান পর্যন্ত যাওয়ার পর নিজেই সব ফেলে মাহাতিমের কাছে ছুটে আসেন। মাহাতিমের হাত ধরে করমর্দন করে সব ঝামেলা মিটিয়ে নেন। মেয়েলি ঝামেলার জন্য মাহাতিমও এসব ব্যাপারে মাটি দিয়ে ফেলে। অর্থাৎ রজনী ইবনাদের ভাইসাব একজন সৎ লোক, সে এসবে জড়িত হবে না। রজনীর দ্বিতীয় টার্গেট যে মেহনুর সেটা সুস্পষ্ট। এর জন্য যত দ্রুত সম্ভব মেহনুরকে এখান থেকে বিদায় করতে হবে, পাঠাতে হবে পুরনো ভিটে মাটির দিকে। হান্নান শেখ তার পরোক্ষ শত্রু। এই শত্রুতা কেবল দেশের জন্য, এতে রজনীর মতো পারিবারিক শত্রুতার জের নেই। রজনীকে রাস্তা থেকে সরানোর আগে রজনীর মূল শিকড়টাকে চিনতে হবে। শিকড় না কেটে কখনোই গাছের আগা ছাঁটা যাবে না। মেহনুর এখন পুরোপুরি দেহ, মন এবং নিবিষ্ট অন্তঃস্থল থেকে মাহাতিমের প্রতি ঝুঁকে গেছে। যে ফাঁকটা দুজনের ভেতর জড়তা তৈরি করত, এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। হান্নান শেখের কাছে পাঠানো নিয়ে একটুও বিচলিত না মাহাতিম। মেহনুর এখন তার প্রতি কঠিনভাবে দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বল দিকটা হান্নান শেখ কোনোভাবেই টলাতে পারবে না। যদি বিড়ালের কাছে আগে ভাগেই ইঁদুর পৌঁছে যায়, সেক্ষেত্রে বিড়াল কিন্তু সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে না, কিছুটা সময় নিয়ে কৌশলের সাথে এগোয়। মেহনুরকে হান্নান শেখের কাছে পৌঁছে দিলে সাথে সাথে অ্যাকশনে নামবেন না হান্নান। তিনি পরিকল্পনাটা সানিয়ে নেওয়ার জন্য সময় নেবেন। এই সময়ের ভেতরে যা করার সব করে ফেলবে মাহাতিম, তবে সময়টা খুবই কম পাবে মাহাতিম। হান্নান শেখ যতই পাষাণ, চতুর, ভয়ঙ্কর লোক হোক না কেন, মেহনুরকে সে কিছুই করবে না। উল্টো মেহনুরের গায়ে যেন আঘাতের আঁচড় না লাগে, তার জন্য মাহাতিমকেই কুপকাত করতে প্রস্তুত। পারলে তিনি মাহাতিমের কাছ থেকে মেহনুরকে দূরে সরিয়ে রাখবেন। অন্ততপক্ষে রজনীর অদৃশ্য ব্যক্তির ছোবল থেকে মেহনুরকে দূরে রাখাই শ্রেয়। চিন্তার গভীর সুরঙ্গে থেকে বাস্তবে ফিরল মাহাতিম। মেহনুর এখনও ফোনের ওপাশে হালকা গলায় কথা বলে যাচ্ছে। বাঁ পাশ ফিরে শুলো মাহাতিম। কথাটা বুক পর্যন্ত ঢেকে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, মেনুর। মেহনুর একটু থামল, সাড়া দিয়ে বলল, কি? ঘুমে চোখের পাতা আপনা আপনি বুজে এলো। মাহাতিম একটুও চোখ খুলতে পারছে না। টানা কয়েকদিনের ক্লান্ত দেহটা তন্দ্রায় ডুবুডুবু অবস্থা। ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, সকালে ডিউটি আছে মেনুর, কলটা রাখলে রাগ করবে? মেহনুর হেসে দিয়ে বলল, করব না। শোকের ছায়াটা চোখের নিচে কালশিটে করে দিয়েছে। গালের চামড়া ভেতরে ঢুকে মুখটা এখন এইটুকুনি দেখা যায়। চোখের পানি শুকিয়ে এলেও বুকের শূন্যতা পূরণ হয়নি। এখনও শূন্য প্রান্তরটা চৌচির হয়ে খাঁ খাঁ করে। স্বামীর শেষ চিহ্ন হিসেবে ছোট সন্তানকে বুকে পিঠে মানুষ করেছে মার্জা। নিজের নির্ঘুম বহু অগণিত রাত বিসর্জন দিয়েছেন ছেলের পেছনে। বড় ছেলের পর ছোটটার প্রতি আদরের কমতি ছিল না। বাবার আদরটা না পেলেও বড় ভাই সেটা পূরণ করে দিত। আজ যে বাড়িটা খালি হয়ে গেছে, এই খালি ভাবটা কিভাবে কাটবে, কিভাবে বোঝ দেবে তার চঞ্চল ছেলেটা আর নেই। মন তো মানে না, বেহায়া মন বারবার শুধিয়ে দেয় মাহাদি কোথাও যায়নি, অথচ পাগলের মতো দু চোখ দিয়ে খুঁজতে গেলে ঠান্ডা নিথর নিষ্প্রাণ চিত্রটা ভেসে ওঠে। বুকটার ভেতর ঝড় উঠে যায়। সব কিছু তীব্র জলোচ্ছ্বাসের মতো ভেঙে চুরে শেষ হয়ে যায়। চারদিক যেন মাহাদির হাসি হাসি কলরব মিশে আছে। আঙুল ধরে ধরে সদ্য হাঁটার স্মৃতিগুলো আজও সজীব। এই তো সেদিনই টুল ধরে ধরে দাঁড়াতে শিখল, এরপর হাঁটি হাঁটি করে হাঁটতে শিখল, এরপর ঝড়ের বেগে হুড়মুড় করে দৌড়তে শিখল।
সেসব স্মৃতিরা আজ কোথায়? সাদা রঙের ওড়না টেনে চোখের উপর চেপে ধরলেন। শুকনো সুতির ওড়নাটা চোখের নোনা জল শুষে ভিজে উঠল। কিছুক্ষণ চেপে রেখে জোরে ঘষা দিয়ে চোখটা শুকনো করতে গেলেন। কিঞ্চিত ব্যথায় উফ করে ওড়নাটা চট করে সরিয়ে ফেললেন মার্জা। চোখ মুছতে মুছতে এখন চোখের আশপাশের জায়গাগুলো খসখসে হয়ে গেছে। মুছতে গেলেই এখন জলে। হঠাৎ এমন সময় বিকট রিংটনে ফোন বাজতে লাগলো। ফোন ধরার ইচ্ছেটা নিবৃত করতে চাইলেও স্ক্রিনের উপর বাবা মশাই লেখা দেখে ধরতে গেলেন। নাক টেনে কল রিসিভ করতেই সালাম দিলেন মার্জা। আসসালামু আলাইকুম বাবা মশাই, কি অবস্থা, কেমন আছেন? হান্নান শেখ কণ্ঠটা মলিন করে বললেন, মারে, তোর অবস্থার কথা শুনে ভালো থাকা যায়? কি একটা খবর শোনালি, মনটাকে বিশ্বাসই তো করাতে পারছি না। মার্জা এমন কথা শুনে ডুকরে কেঁদে উঠলেন। বাঁধভাঙা কান্নায় নিশ্চুপ হয়ে গেলেন তিনি। হান্নান শেখ মোদ্দা কথাটা বলার সুযোগ পাচ্ছেন না। দ্রুত কথাগুলো জেনে নিলেও তার জন্য সুবিধে হতো। মার্জা যখন কাশির জন্য কান্না থামালেন তখন হান্নান শেখ ফাঁক মতো কথাটা বসিয়ে দিলেন। ও মা, কাঁদিস না, তুই কাঁদলে কি তোর ছেলে বউ ভালো থাকবে? ওকেও তো দেখতে হবে। চুপ কর, চুপ কর, চোখ মুছে ফেল। মেহনুরের প্রসঙ্গ শুনে চোখ মুছে শান্ত হলেন মার্জা। ছেলের দুর্বোধ্য সিদ্ধান্তে এখনও তিনি নারাজ। নিজের মতের কথা জানান দিয়ে বিষণ্ণ করুণ সিক্ত কণ্ঠে বললেন, আমি কোনো কুলকিনারা খুঁজে পাই না বাবা মশাই। আমার ছেলে যে এমন নির্দয়ের মতো কাজ করে ফেলবে কল্পনাও করতে পারিনি। এক শোক না কাটাতেই আরেক আঘাত দিয়ে গেছে। আমাকে মাফ করুন বাবা মশাই। আমার ছেলের জন্য কোনো মুখে মেহেরুনের সাথে কথা বলবো খুঁজেই পাচ্ছি না। প্রত্যাশী কথাটা শুনতে পেয়ে মনে মনে আওড়ালো হান্নান। তোর আর মুখ দেখানো লাগবে না, ওই মুখ তোর কাছেই রাখ। রাগটা ভেতরে ঠেলে মিথ্যে কষ্টের অভিনয় ধরলেন তিনি। অসহন কণ্ঠে বললেন, হায় রে জীবন, আমার নাতনিটার কপালে সুখী হওয়ার কপাল নেই। সবই ভাগ্য, কি ভাগ্য নিয়ে আমার নাতনিটা আসছিল। অসহায়ের মতো কথাটা শেষ করলেন হান্নান, যেন ওপাশের ব্যক্তি কষ্টে বিষিয়ে ওঠে। একটু থেমে আবার আসল কথায় ফিরলেন। মেহিনুরকে কখন পাঠাচ্ছিস মা? আমি কি আসবো? মার্জা তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন, ছি ছি, আমাকে মেয়ে ডেকে এখন নিজেই এত দূর পাড়ি দিতে আসবেন? বাবা মশাই, আপনার আসতে হবে না। আমি আপনার নাতনিকে সুস্থভাবে পাঠিয়ে দিব। আমার ঘরের লক্ষ্মীকে অসুস্থ শরীরে পাঠাবো না। টনটন করে কথাটা রাগের সাইরেন বাজিয়ে তুলল। হান্নান শেখের ইচ্ছে করল ফোনের মধ্যেই এক গাদা বিশ্রী কথা শোনাতে। সহ্য আর ধৈর্য দুটোই যে কতকাল যাবৎ ধারণ করে আছে সেটা কে বুঝবে। এসব নাটকীয় তামাশা দেখলে তার রীতিমতো বিরক্ত লাগে। হান্নান শেখ কথা বাড়ালেন না। বাকি কথাটুকু সেরে টুপ করে কল কেটে দিলেন। এখন সাধুগিরি করে থাকাটা একটু অদ্ভুত ও দুর্লভ শিল্প, যেটা সব মানুষ সহজে পারে না। মুখে খিলিপান পুড়ে চিবোতে লাগলেন তিনি। বিছানার তোষক আলগি দিয়ে গুপ্তফোনটা গুরুত্বপূর্ণ কলের জন্য বের করলেন। এবার এটাকে কাজে লাগাতে হবে। দুবার টোন যেতেই রিসিভ হলো কলটা। সতর্ক কণ্ঠে একটা মেইল ইস্যুর সালাম দিতেই হান্নান শেখ জবাব দিলেন, তোর ফোন ধরতে এত টাইম লাগলো কেন? তোর রান্নার ঘরের গুষ্টি। ঠিক আছে, ঠিক আছে, চাপা, দূরে গিয়ে মরবি। বাড়িয়ে খবর দে। মাঝরাইতে মানে? মাঝরাইতে পেঁচাল পারছে? সব শুনছোস? কতক্ষণ? জানোয়ারের বাচ্চা কি কথা বলছে শুনোস নাই? তোর প্রেমী পীড়িতের খবর দিতে বলি নাই? মেহেরুর কোনখানে থাকার কথা বলছে? গ্রামে? ঠিক আছে, আচ্ছা রাখ। ব্যাংকে সময় মতো টাকা পাবি। নম্বর ভুল দিস না। হান্নান শেখ সকাল সকাল নাস্তা সেরেই মার্জাকে কল করলেন। তখন কেবল হাত মুখ ধোয়া মেহিনুর নিস্তেজ শরীরে বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসে আছে। হাতের কাছে ফোন বাজতে থাকলে নার্স মহিলাটা রিসিভ করে ইয়ারফোনের ব্যবস্থা করে দিলেন। গত রাতের মতো রুম থেকে চলে যেতেই কথা শুরু করলো মেহিনুর। এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ আকস্মিকভাবে মার্জা ছুটে আসলো। দরজায় নক না করে ভেতরে ঢুকলেন তিনি।
তখনই দেখতে পেলেন তার বউ ইতিমধ্যে ইয়ারফোনে কথা বলছে। তাকে দেখে অবশ্য চুপ করে তাকিয়ে আছে। অপর পাশে মেহনুরের চুপটি পেয়ে মাহাতিম অস্থির হয়ে উঠলে মেহদুর জানায় মা এসেছে, দাদাভাই তার সঙ্গে কথা বলতে চায়। মাহাতিমও জানিয়ে দেয় সে এখন নাস্তা করছে, এই নাস্তার টাইমটুকুই কথা বলার জন্য বরাদ্দ, এরপর সে কথা বলতে পারবে না। এদিকে মার্জা হান্নান শেখের সাথে কথা চালাতে গিয়ে শেষমেশ নিরুপায় হয়ে ফিসফিসিয়ে বলল, এটা রাখ মেহনুর, দেখ বাবা মশাই তোর সাথে কথা বলার জন্য চাপাচাপি করছে, বেশিক্ষণ বলবে না, এই তো 2 মিনিট। মেহনুর কি করবে বুঝতে পারল না। মেহনুর এদিকে দুই তরির মধ্যে পা ডুবানোর মতো ঝামেলায় পড়ল। মার্জা ব্যাপারটা সহজ করে দিলেন। হান্নান শেখের কলটা লাউডে দিয়ে মেহনুরকে কথা বলতে বললেন। ততক্ষণে কান থেকে ইয়ারফোন খুলে দিল মার্জা। মাহাতিমের কলটাও লাউডে ফেলে দুটো ফোনই একসাথে মেহনুরের কোলে রেখে দিলেন। রুম থেকে বেরোনোর পূর্বে তিনিও মাহাতিমকে কলের ভেতর ফিসফিসিয়ে 2 মিনিটের জন্য কল কাটতে বললেন। কিন্তু মাহাতিম কী ভেবে যেন কলটা কাটল না। চুপ করে হান্নান শেখের কথাটা শুনতে লাগলো সে। আমি ভালো আছি দাদা ভাই, রক্ত দেওয়ার পর এখন একটু ভালো লাগছে। আমার কাছে যতদিন ছিলে এমন অসুখে পড়নি। ওই ঠান্ডা থেকে হালকা হালকা নিউমোনিয়া হতো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে নাই হয়ে যেত। এখন তো সুস্থ আছি দাদা ভাই, এখন তো কোনো সমস্যা নেই। অসুস্থ হলে রাত জাগো না দাদু। গলা ব্যথা নিয়ে কিভাবে যে কথা বলছো? হাত মুখ ধুয়েছো? মুখে কিছু দিয়েছো? হাত মুখ ধুয়েছি, এখনো নাস্তা। হঠাৎ মাহাতিমের খাওয়া থেমে গেল। মুখের খাবারটা তাড়াতাড়ি গিলে সে কলটা কেটে দিল। যত দ্রুততার সাথে সম্ভব সঙ্গে সঙ্গে সৌভিককে কল লাগিয়ে বলল, হ্যালো সৌভিক। সৌভিক, তুই আমার কথা মন দিয়ে শোন। তুই আজ বিকেলের মধ্যেই মেহনুরকে নিয়ে গ্রামে যাবি। প্লিজ করো, কিন্তু এই মুহূর্তে জিজ্ঞেস করিস না। সৌভিক অফিসের গাড়ি ড্রাইভ করে সাইডে পার্ক করে বলল, তোর কি একটু পরপর মাথা খারাপ হয়ে যায়? আজ কি করে সম্ভব? ডাক্তারই তোকে জার্নি করার পারমিশন দেবে না। মাহাতিম অস্থির হলেও ঠান্ডা মাথায় বলল, বাড়িতে গুপ্তচর ঢুকেছে সৌভিক, প্লিজ ব্যাপারটা বোঝার ট্রাই কর। কোনো অঘটন ঘটার আগে ওকে সরিয়ে ফেল। সৌভিক এবার ভীত শঙ্কিত অবস্থায় বলল, তুই আনসারি নিবাসের কথা বলছিস? কিভাবে সম্ভব মাহাতিম? বাড়িতে তো নীতিরা আছে শুধু। তুই তুই কি করে বুঝলি এখানে গুপ্তচর ঢুকেছে? সৌভিক থতমতো খেয়ে মহাবিস্ময়ে হাঁ হয়ে আছে। তার মাথা ঘোলাটে হয়ে গেছে, চিন্তাশূন্য হয়ে খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফোন কেটে ড্রাইভ করছে সে। দ্রুত আনসারি নিবাসে পৌঁছে মেহনুরকে সরিয়ে ফেলতে হবে। স্পিড বাড়িয়ে দ্রুততার সাথে গাড়ি ছোটালো। এদিকে মাহাতিমের প্রখর বুদ্ধি দেখে প্রশংসা না করে পারল না। দূর থেকেও সামান্য একটা ফোন কলের মাধ্যমে চরম একটা ব্যাপার ধরে ফেলেছে। ব্যাপারটা সাধারণ মানুষের ধরার কথা না। সামান্য একটা বাক্যের মধ্যে যেভাবে বেফাঁস কথা বেরিয়ে গেছে সেটা ভাবতেও গা ছমছম করছে। মেহনুর তার গলা ব্যথার কথা কাউকে জানায়নি। অনেক রাত পর্যন্ত যে মাহাতিমের সাথে কথা বলেছে সেটাও ওই বাক্যের ভেতর স্পষ্ট। তার মানে একটা ব্যাপার পুরোপুরি স্পষ্ট, বাড়িতে কেউ ঘাপটি মেরে বসে আছে। সে টাইম টু টাইম বাড়ির ভেতরকার খবর বাইরে চালান দিচ্ছে। মাহাতিমের কথা মতো তাড়াতাড়ি সৌভিক বাড়িতে পৌঁছে গেল। সৌভিককে দেখে সবাই আশ্চর্য হলেও সৌভিক সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত মেহনুরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ডাক্তার কোনোভাবেই দূরগামী জার্নির জন্য সম্মতি দিচ্ছিলেন না। এদিকে নাছোড়বান্দা সৌভিক জিদ ক্ষোভ দেখিয়ে হুঙ্কার করতে করতে ডাক্তারকে হসপিটালে ফিরতে বলল। এই মুহূর্তে ডাক্তারকে কিছুই বলার সময় নেই। বাড়িতে কে সাধু সেজে বসে আছে সেটা মাহাতিমও জানে না। বিপদ কতটা ঘন হয়ে ঘুরপাক খাচ্ছে কে জানে। মেহনুর নানা প্রশ্ন ছুঁড়ে জেরা করতে শুরু করলো। সৌভিক কোনোটাই উত্তর দিল না। চুপচাপ ঠোঁট বজায় রেখে শেষবারের মতো বলে ফেলল, সরি ভাবি, এক্সট্রিমলি ভেরি সরি। আমাকে প্লিজ বাধা দেবেন না। আমি যা করছি, যেমন করছি, কারো নির্দেশ মোতাবেক। আশা করি আপনি আমার কথা বুঝেছেন। আপনি এই মুহূর্তে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, আমি সব সময় মতো বলবো। সূক্ষ্ম ইঙ্গিতটা বুঝতে দেরি করল না মেহনুর।
কথায় আভাসে বুঝে গেছে মাহাতিম দূর থেকে কড়া নির্দেশ চাপিয়ে দিয়েছে। মাহাতিমের কথা অমান্য করা অসম্ভব। মেহিনুর অসুস্থ হলেও নার্সের সহযোগিতায় রেডি হয়ে নিল। মাহাতিমের দেয়া লাগেজটায় সবগুলো শাড়ি গুছিয়ে রুম থেকে বেরোলো। অনামিকা ও রজনী প্রশ্নাত্মক দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে মেহিনুর যখন সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছে, তখন তারা দুজন একে অন্যের দিকে বিস্ময়ে চাওয়াচাই করছে। অনামিকা চোখ দিয়ে রজনীর দিকে ইশারা করলো। ইশারায় বুঝিয়ে বলল। রজনী সবার আড়ালে ডানে বামে মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে ফেলল। ইশারায় বুঝিয়ে দিল। জানি না। অনামিকার কৌতূহল ভাব কাটল না। সে এখন পুরোপুরিভাবে সুস্থ হলেও ডে টু নাইট ডাক্তারের কনসাল্ট মোতাবেক চলা লাগে। রজনী সরু চোখে মেহনুরের ভাবগতি বোঝার চেষ্টায় আছে। গতরাতে সে ঠিকই মাহাতিমকে ভয় দেখানোর জন্য টেক্সট পাঠিয়েছিল, কিন্তু সেটা কেবল হালকা মতন ভয় ঢুকানোর জন্য। সে যে কতটা ভয়ঙ্কর মানুষ সেটাই মাহাতিমকে তিলে তিলে ঠাউরাতে চাচ্ছিল। অথচ এখন যে সিনসিনারি দেখছে তার সাথে একটুও গতরাতে চিন্তাভাবনা মেলাতে পারছে না রজনী। মাহাতিম তো এত সহজে ভয় পাবার পাত্র নয়। তাকে টলাতে গিয়ে হাড়গোড় ভাঙার কথা। সেদিকে আরামসে মেহনুর বাড়ি থেকে বিদায় হচ্ছে, এটাই বড় চিন্তার বিষয়। মার্জা চুপচাপ ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়েছিলেন। ওনার ভাবভঙ্গিতে তীব্র অসন্তুষ্টের ছাপ বোঝা যাচ্ছিল। তিনি যে নিরুপায় ও নিঃস্ব, ছেলের সাথে কঠিনভাবে পরাজিত, এটা মুখ দিয়ে না বললেও করুণ দৃষ্টি দিয়ে উপচে উপচে বোঝা যাচ্ছে। মেহনুর যাওয়ার পূর্বে মার্জাকে গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ চোখ বন্ধ করে জড়িয়ে রাখল। উপস্থিত সবাই নীরব দর্শকের মতো তাকানো ছাড়া হাল দর্শাতে পারছিল না। অবশ্য কারোর হাতেই কিছু করার মতো স্থিতি নেই। মাহাতিম যেখানে জড়িত সেখানে তার গর্ভধাত্রী মাও বিফল। নীতি চুপচাপ সব দেখতে থাকলেও তার মনের কোণে কিছু একটা নিয়ে খটমট লাগছিল। এভাবে তো মেহনুরকে বাড়ি থেকে পাঠানো যায় না। এর পেছনে কি গুরুতর কারণ আছে? তার ভাই মাতিমের মাথায় কি গভীর পরিকল্পনা ঘুরছে? নিশ্চয়ই ঘুরছে। না হলে এমন সিনেমেটিক ঘটনা সে ঘটাতে যেত না। নীতি খামোশ থাকলেও তার ভেতরটা বলছে সামনে কোনো দুঃসহ পরিণতির জন্য মাহাতিম আগেভাগে মাঠে নেমেছে। মাহাতিম নির্ঘাত নীরবে দাবার ঘরগুলো উদ্যমের সাথে সাজাচ্ছে। এই খেলাটা বুদ্ধির, আবার অনেকটা কৌশলের। প্রতিপক্ষটা কে সেটা আপাত দৃষ্টিতে না জানলেও জয়টা যেন মাহাতিমই হয়। নীতি মনে মনে তেজের সাথে কথাগুলো আওড়ালো। আজই সে মাহাতিমকে কল করবে। কী ধরনের ছলাকলা প্রস্তুত হচ্ছে তা জানা আবশ্যক। আর দেরি নয়। গাড়িটা হাইওয়েতে উঠিয়ে স্পিড আরও দ্বিগুণ করলো। ডানে মুখ ঘুরিয়ে দেখলো সৌভিকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শীতল এসির ভেতরেও বিন্দু বিন্দু ঘাম কণা তার সুডোল কপালে চিকচিক করছে। স্টিয়ারিং ধরে খুব তাড়াহুড়োতে আছে সৌভিক। শান্ত দৃষ্টিতে সেটাই মেহনুর চুপ করে দেখছিল। বন্ধুদেবর সৌভিকের সাথে অতটা খোশমেজাজের সম্পর্ক নেই। অনেকটা শীতল সম্পর্কের মতোই তারা চলেছে। কিন্তু আপদে বিপদে এই সৌভিককেই পাশে পেয়েছে সবাই। আজ কেন জানি চিন্তিত মুখ দেখে একটু ভাবান্তর হলো ওর। সৌভিকের উদ্বিগ্ন হবার কারণ জিজ্ঞেস করতে মন চঞ্চল হয়ে উঠল। ভাইয়া, হাই স্পিডে ড্রাইভ করা সৌভিক চকিত মুখ ফেরালো। মেহনুরের উজবুক চাহনিটা দেখতে পেয়ে মিছে মিছে হাসি টেনে বলল, জি ভাবি, কিছু প্রয়োজন? কিছু লাগবে? খারাপ লাগছে? মেহনুর দ্রুত মাথাটা না সূচকে নাড়াতে নাড়াতে বলল, না না ভাইয়া, ওসব কিছু লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা বলি। প্রশ্নের আঁচ টের পেয়ে ঢোক গিলল সৌভিক। না জানি কেমন প্রশ্নের মুখোমুখি হয়ে মুখ থুবড়ে পড়তে হয়। স্বাভাবিক থাকার ভান ধরে সে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তার বলতে জিজ্ঞাসা করেন। মেহনুর সিটে গা হেলানো অবস্থায় আস্তে করে বলল, উনি আপনাকে কি বলেছেন ভাইয়া? ঠিক কি কথা শুনে আপনি অফিস ফেলে এইভাবে ছুটে এসেছেন? মিথ্যা বলবেন না ভাইয়া, দয়া করে কোনো কিছু লুকোবেন না। উনি যা বলেছেন সব কিছুই আমি জানতে চাই। সৌভিক কঠিন অস্বস্তির ভেতর পড়ে গেল। ড্রাইভটা ঠিকঠাক মতো করলেও একজোড়া প্রশ্নাত্মক দৃষ্টি তার দিকে উন্মুখ হয়ে আছে।
এখন কি করে আসল কথাটা বলতে যাবে সৌভিক ইনিয়ে বিনিয়ে মিথ্যে বানিয়ে বলল। ভাবি, মাহাতিম আসলে তেমন কিছুই বলেনি, শুধু বলল সামনে তো আমার কাজের চাপ বাড়বে, তাই যেন দেরি না করি। তখন নানা রকম মিটিংয়ের জন্য এমনিতেও আমি সময় পাবো না, এজন্যই এখনই যেন কাজটা সেরে ফেলি, ব্যাস এটুকুই জোর দিয়ে বলেছে। মেহনুর কয়েক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সৌভিক মনে মনে ভাবল মেহনুর বোধহয় বিশ্বাস করে ফেলেছে, তাই সে চুপ করে আছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বিরোধী গলায় বলল মেহনুর, আপনি সম্পূর্ণ বানোয়াট কথা বলছেন সৌভিক ভাইয়া। উনি কখনো আপনাকে এ ধরনের কথা বলেননি। গতকাল উনি যখন কল দিয়েছিলেন উনি কিন্তু মোটেই স্বাভাবিক ছিলেন না। আপনিও গড়িমসি করে উত্তরগুলো দিলেন। অস্বাভাবিক হবার কারণ সৌভিকের জানা, তবুও অকাট্য সত্যটা মুখ ফসকে বলতে পারছে না। সামনেই একটা ট্রাফিক জ্যামে ওদের গাড়িটা থামলো। মেহনুর তার প্রশ্নের জবাব না পেলেও চুপ করে রইল। জার্নি প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে পকেট থেকে লাগাতার কল বেজেই যাচ্ছে। বাঁ পাটা এক্সিলেটর থেকে সরিয়ে একটু সোজা করলো সৌভিক। বাঁ পকেটে হাত ঢুকিয়ে বাজতে থাকা ফোনটা বের করতেই রিসিভ করলো সে। সৌভিক মুখটা জানালার দিকে ঘুরিয়ে কাঁচটা একটু নামিয়ে দিল, আর চোখে মেহনুর সেটাই তখন বারবার লক্ষ্য করছিল। সৌভিক খুবই নিচু কণ্ঠে কথা বলছে, ফিসফিসানির মতো শোনালেও মেহনুর কান পেতে ভাষা ভাষা কিছু শুনতে পেল। সুস্থই আছে, এখনো বমি টমি করেনি, না কিছু খাইনি, তুই টেনশন করিস না। কেন? জ্যামে পড়েছি। আর শোনার প্রয়োজন নেই, মেহনুর নিশ্চিত রূপে বলতে পারবে এটা কি করেছে। জ্যামের ভেতর উটকো অবস্থায় আটকে পড়লেও মাহাতিম তার খোঁজ খবর নিয়েই চলছে। চোখ বন্ধ করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল মেহনুর। তার জীবনে এমনও মোড় আসবে ভাবতে পারেনি সে। ছোট থেকে গ্রামের দায়বদ্ধ পরিবেশে বেড়ে উঠেছে, সেখানে সব কিছু শৌখিনভাবে পেলেও বাইরের আবহাওয়ায় মেলামেশার সুযোগ কম ছিল। গ্রামের মেয়েরা যেমন চঞ্চল, দক্ষ ও উড়নচণ্ডী স্বভাবের হয়ে থাকে, সেখানে তাদের পরিবারের 4টি মেয়েই সেসব থেকে মুক্ত। কেবল ঘরদুয়ারেই তাদের আসল সীমাটা নির্ধারণ করা থাকতো। আজ বহুদিন পর মহিমপুর গ্রামে দাদাভাইয়ের কাছে ফিরছে মেহনুর। ছোট্ট থেকে 4 আঙ্গুল ছুঁয়ে বড় হয়েছে, তার কাছে যেতে একটুখানি বিরহ লাগছে। এই বিরহ ভাবটা হয়তো মাহাতিমের জন্য। উদাসী মুখে জানালার বাইরে দৃষ্টি ফেলল মেহনুর। নীল আকাশের বুকটায় সাদা সাদা মেঘগুচ্ছ আশ্রয় নিয়েছে। হাওয়ায় ধীরে ধীরে দূর দূরান্তে পাড়ি দিচ্ছে সেগুলো। নীল বুকটা যেন খালি হয়ে হারিয়ে যাচ্ছে কোথাও। চোখ বন্ধ করল মেহনুর। চোখের সামনে কালো পর্দা নেমে পড়লেও সেখানে সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখতে লাগলো। গ্রামের পরিবেশে শুনশান রাত, চারদিকে ঘোর বর্ষণে আকাশ কাঁপছে। ঠান্ডা মৌসুমের শীতল হাওয়ার রুমে ঢুকছে। বিয়ের প্রথম রাত ছিল, মনে ছিল এক বুক জড়তাযুক্ত ভয়। সেই ভয়ের ভেতর যুবা পুরুষটা তার কাছে এসে অমত আবদার জুড়ে দিল। সেই আবদারটা ফেলতেও পারল না, নাকচও করল না মেহনুর। তার নীরবতাকে সম্মতি ভেবে সেদিন শুধু ওইটুকু চুমুই কোমরের ক্ষতটায় ছুঁয়ে দিয়েছিল। বাকিটা রাত সে কিছুই করেনি। সেদিন বৃষ্টিস্নাত রিসর্টের অন্ধকার কামরায় প্রথম অধর যুগলের আচ্ছাদনটা তার জীবনে প্রথম আনন্দানুভূতি ছিল। মাহাতিমের উন্মুক্ত বুকের ভেতর পুরোটা রাত নিজেকে লুকিয়ে রেখেছিল মেহনুর। মাহাতিমও তার দেহের সবটুকু উষ্ণতা দিয়ে ছায়ার মতো আগলে রেখেছে তাকে। কখনো চুলের চামড়ায় আঙ্গুল রেখে বুলিয়ে দিয়েছে, কখনো আধো আধো বুজে আসা আখি পল্লবে চুমু খেয়েছে, কখনো বা বুকের কাছে ছোট্ট মাথাটা 2 হাতে ঢেকে রেখেছে সে। এমন রাত বারবার পেতে চায় মেহনুর। যদি এমন রাত পাওয়ার জন্য কষ্টও সহ্য করা লাগে, তাও সে করবে। স্বামী স্বর্গ, সুখ, পুরো ব্যাপারটাই সে বারবার, বহুবার, অসংখ্যবার পাওয়ার জন্য চঞ্চল, অস্থির, উন্মাদ হতে প্রস্তুত। 2 চোখের পাতা হঠাৎ খুলে ফেলল মেহনুর। কোলের হ্যান্ডব্যাগ থেকে ত্রস্ত হাতে মোবাইল বের করলো।
পাশে থাকা সৌভিক একটু জিজ্ঞাসু চোখে তাকালেও তার মনোযোগ এখন জ্যাম ছুটা উদ্যম রাস্তার দিকে। মেহনুর কাঁপা কাঁপা আঙ্গুলগুলো কোনো রকমে স্ক্রিনে চালিয়ে দ্রুত একটা কল বসালো। বাঁ হাতটা কাঁপতে কাঁপতে উপরে উঠিয়ে অমনি জানালার সাথে কনুই ঠেকিয়ে দিল। কনুয়ে ভর রেখে বাঁ কানে ফোন ধরল মেহনুর। গলার ঢোক গেলার গতিটা ফোনের প্রতিটা টোনের সাথে বেড়ে চলেছে। এক নাগাড়ে বলেই যাচ্ছে একটু যেন ফোনটা ধরুক, ফোনটা যেন নিষ্ঠুরের মতো না কাটুক। হোক সে ব্যস্ত, তবু ওই ব্যস্ততা থেকে একটা মিনিট দিলেই চলবে। প্রকৃতপক্ষে হ্যালো শোনার সুযোগটা হোক। মেহিনুরের উৎকণ্ঠা দেখে সৌভিক শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ল। ড্রাইভের দিকে পূর্ণ মনোযোগ দিলেও তার ব্রেনের অন্য অংশটা স্মৃতির পাতা ঘাটছে। কতগুলো দিন, কতগুলো মাস পেরিয়ে গেছে, সে ভুলেও পেছনের দিকে ফিরে দেখেনি। পেছনের সেই বর্ণিল সুন্দর সময়গুলো, সেই রিসর্টের শেষ রাতটায় পুকুর পাড়ে বসে দুজনের গাল গল্পটা এখনও বুকের ভেতর হু হু করে আন্দোলন তোলে। শাহনাজের অশ্রু ভরা টলটলে চোখ দুটো সৌভিকের চলে যাওয়া গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই শাহনাজ আজ কোথায়? শাহনাজ তাকে বলেছিল, তুমি শহরে গেলে আমাকে ভুলে যাবে সৌভিক। সৌভিক তো সত্যিই ভুলে গেছে। এমন নির্দয়ের মতো কর্মকাণ্ড করার পর আজ কি করে শাহনাজের মুখোমুখি হবে? সাহসটা কি করে পাবে সৌভিক? শাহনাজকে সে দূরে সরিয়ে রেখেছে, এদিকে শাহনাজ কঠিনভাবে মর্মাহত হয়নি। শহরে ফেরার পর শেষ একটা মেসেজ করেছিল শাহনাজ, তাও কলেজের বাইরে গিয়ে এক সহপাঠীর চোরা ফোন দিয়ে মেসেজ করেছিল। সেই মেসেজের উত্তর আজও দেয়নি সৌভিক। আমি জানি তোমরা খুব বড় লোক সৌভিক, তোমরা কোনোদিনও গ্রামের মেয়েকে বউ হিসেবে ঘরে তুলবে না। তোমার সাথে আমার যে কদিনই সম্পর্ক ছিল, সেটা যেমনই হোক একটা স্বচ্ছ সুন্দর সম্পর্ক ছিল। আমি কষ্ট পাইনি, আমার জন্য চিন্তা করো না। তোমার সাথে সুন্দর একটা গোছানো স্বপ্ন জগৎ এতদিনে ভেঙে গেছে। তোমাকে কোনোদিনও দোষারোপ করব না। সব সম্পর্ক পরিণতি যদি সুখই হতো, তাহলে ভালোবাসার মানুষকে পাওয়ার পর মানুষ প্রচন্ড খুশিতে হাউমাউ করে খাটতো না। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। আমার পক্ষ থেকে আর কখনো তুমি বাধা পাবে না, ঝামেলাও যাবে না। তুমি ঘর সংসার করে সুখী হও। তোমার ব্যবসায়িক জীবন, তোমার আগামীর পথ চলা যেন সফলতায় হয় সৌভিক। তুমি খুব ভালো থেকো। এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো সৌভিক। রুমালটা দিয়ে খুব সাবধানে চোখের অসতর্ক বিন্দুটা মুছে নিল। এমন একটা ভান করলো যেন চোখে ডাস্ট ঢুকেছে। মেহনুর এক পলক সৌভিকের দিকে তাকিয়ে ফের নিজের কাজে ফিরল। কলটা এখন শেষ টোনের কাছাকাছি এসে গেছে, যে কোনো মুহূর্তেই আপনা আপনি কেটে যাবে। ব্যথা গলাটায় আরেকবার ঢোক গেলে মৃদু ব্যথাটা চোখ খিচে সহ্য করলো। তখনই কলটা খট করে রিসিভ হতেই ব্যস্ত সুরে বলল, হ্যালো। কুচকানো চোখ খুলে এবার জোরে সোরে ঢোক গেল সে। গলায় প্রচুর ব্যথা হলেও সেটা পাত্তা দিল না মেহনুর। চাপা অস্থিরতায় স্বর নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? গাড়ির বেদম গতির জন্য সৌভিকের কান পর্যন্ত কথা যাচ্ছে না। মেহনুরের অপ্রত্যাশিত প্রশ্ন শুনে ফোনের বিপরীতে আশ্চর্য হলো মাহাতিম। কপালে অসংখ্য দাগ ফেলে গম্ভীর গলায় বলল, কেন, কোথায় আছি এটা জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে তোমার? মেহনুর সত্য কথাটা বলতে যেও ইতস্তত বোধ করছে। মুখটা জানালার কাছে এনে শূন্য গলায় বলল, জানি না, শুধু জানি আপনাকে দেখতে ইচ্ছে করছে। কথাটা বলেই চোখ বুজল মেহনুর। সূর্যের তাপটা সরাসরি জানালার কাচ ভেদ করে বদ্ধ চোখের পাতায় পড়ল। রৌদ্রের গাঢ় উষ্ণতা টের পেতেই ওপাশ থেকে কণ্ঠ নরম করে বলল, আমি আসবো তো। আবার বউ আমাকে স্মরণ করেছে, ডাকছে, তার কথা কি আমি ফেলে দেব? নিজের দিকে যত্ন নাও মেহনুর। যেখানে পাঠাচ্ছি সেখানকার আলো বাতাসে একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি ফ্রেশ হয়ে তোমাকে রাতে কল করছি। এখন রাখি, ব্যস্ত। মেহনুরের কথাটা না শুনে কল কাটল মাহাতিম। কাঁপুনি দেওয়া হাতটা আস্তে করে কোলের উপর রাখল মেহনুর। হঠাৎ হাতটা কেঁপে উঠতেই জানালা থেকে মুখ ঘুরিয়ে কোলে তাকালো সে। স্ক্রিনের নোটিফিকেশনে একটা মেসেজ শো করেছে।
চলন্ত গাড়ির ঝাঁকুনির ভেতর মেসেজটায় চোখ বুলালো মেহনুর। সাথে সাথে এক ফালি রোদ্দুরের মতো উজ্জ্বল হলো মুখ। প্রাণবন্ত মিষ্টি হাসিটা তার সারা মুখ রাঙিয়ে রাঙা করে তুলল। বারবার একই মেসেজটা পড়তেই লাগলো মেহনুর। I just want three things, Mehnur Afrin. To see you, to hug you, to kiss you. When you kissed me with love in your heart, you owned my soul. খুব ব্যস্ত সময় কাটছে। এবার দেশের ভেতর দামি দামি মাল আনার কন্ট্রাক্ট পেয়েছে। এই কন্ট্রাক্টটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি মোটা অঙ্কের টাকাও পাবে। এই বিদেশি মাল জায়গা মতো পৌঁছানোর আদেশ পেয়েছে। কাজটা করতে পারলে বিরাট একটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। দেশের ভেতর গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেকেই, কিন্তু তাদের হাতে উপযুক্ত মাল নেই বলা চলে। মালের মজুদ ঠিকঠাক মতো যোগান পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে তারা। কালাম সর্দার পুরোদমে দলের সাথে লেগে পড়েছে। একে ওকে নানা কাজ চাপিয়ে হিসেব বুঝিয়ে যাচ্ছে। এবারের পরিকল্পনা খুব সহজ। তাদের যাতে কেউ বাগে আনতে না পারে তার জন্য খুব শীঘ্রই হাতের কাছে একজনকে মেরে ফেলবে তারা। পুরো প্ল্যানও ফিক্সড। তাকে আগে কুটি কুটি করে টুকরো করবে, তারপর নিজেদের কাজে মত্ত হবে তারা। রাত এখন 12টা। গ্রামের সবচেয়ে জঙ্গলপূর্ণ লোকশূন্য জায়গাটা এখন হেরিকেনের আলোয় আলোকিত। হেরিকেনের পলতেটা ইচ্ছে করে কমানো, যাতে দূর থেকে কোনো মাতাল গাঁজাখোর ভুলেও এখনকার হদিস না করতে পারে। নিরিবিলি বনভূমিতে গুপ্ত কারবার চালাচ্ছে তারা। একদল বিশ্বস্ত ছেলে যুবক কামলার মতো খেটে খুঁটে কাজ করছে। গরুর খড়ের মধ্যে কারসাজি করছে তারা। উঠোনের খড় ছড়ানো জায়গাটার এক প্রান্তে দাঁড়ালো কালাম সর্দার। তার পরনে এখন লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি। লুঙ্গিটা হাঁটুতে তুলে ভাঁজ করে রেখেছে, মাথায় একটা গামছা বাঁধা। সে কালচে আকাশে দৃষ্টি তুলে সময়ের হিসেব কষে নিল। আর মাত্র 2 ঘন্টা পরেই মেহনুর এখানে পৌঁছে যাবে। সৌভিকের শেষ কল মতে তারা এখন নিকটবর্তী গ্রামে চলে এসেছে, কিন্তু গ্রামের ভাঙাচোরা খাঁজওয়ালা রাস্তার জন্য ইচ্ছে করে আস্তে ধীরে আসছে। মেহনুর ঝাঁকুনি নিতে অসমর্থ বিধায় 50 মিনিটের জায়গায় এখন 2 ঘন্টা লাগবে। আজ যদি মেহনুর এসে যায় তার মানে বাকি হিসেব খুব সহজ। মেহনুরকে দেখতে আসার জন্য একবার হলেও এখানে আসবে মাহাতিম। এই আসার দিনটাই ঘনঘটা করে তাকে স্বাগতম জানাবে। দিনটা যেন খুব দ্রুত আসুক, এটাই চায় হান্নান শেখ। তার মন পৈশাচিক আনন্দে ফুরফুরে হয়ে উঠল। ফুর্তির মেজাজে লুঙ্গির কোচা থেকে একটা ছোট্ট মোড়ানো কাগজ বের করলো। মোড়ানো কাগজটা সিধে করে খুলতেই সেখান থেকে 2 আঙ্গুলে 1 চিমটি মশলা নিল হান্নান শেখ। মুখ খুলে জিভের উপর ছেড়ে দিতেই স্বাদটা নিতে লাগলেন। সাথে সাথেই তার মাথাটা ঝিলিক দিয়ে উঠল। এক ঝটকায় মাথাটা দুপাশে নাড়িয়ে চনমনে জিনিসটা উপভোগ করলো সে। বাড়ি ফেরার আগে খুব কৌশলে মুখটা ধুয়েও নিতে হবে। চারপাশে একযোগে ঝিঝি পোকা ডাকছে। কান যেন তাক লাগানোর মতো শব্দ। লম্বা লম্বা গাছগুলো ভুতুরে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় ডালপালা নাড়িয়ে আরও ছমছমে ভাব জাগায়। চারিদিকটা আলোহীন। টিনের বাড়িগুলো গভীর ঘুমে তলিয়ে আছে। ফসলি জমি থেকে ধই ধই করে অন্ধকার তেড়ে আসছে। অন্ধকার মেঠো রাস্তাটা দিয়ে একজোড়া হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। এর আগের বারও রাস্তাটা এমন জঘন্য ছিল না, অথচ এখন এটার বেহাল দশা। মেহনুরের দিকে খেয়াল রেখে খুব সাবধানে ড্রাইভ করছে সৌভিক। মেহনুরের ঘুমটাও এমন ঝাঁকুনি খেতে খেতে একটু আগে ভেঙেছে। মাহাতিমের ডিউটি একটু আগে শেষ হলেও তার নাকি জরুরি একটা মিটিং পড়েছে। মেহনুর জানালা দিয়ে তাকাতে পারল না। এই গ্রাম, এই পরিবেশ তার চিরচেনা হলেও আজ বহুদিন পর এসে অচেনা ঠেকছে। রাতের নিরিবিলি অবস্থা দেখে ভয় ভয় লাগছে। সৌভিকের জায়গায় যদি মাহাতিম এখন পাশে থাকতো, সে মাহাতিমের কাঁধে মুখ লুকিয়ে তার বাহুটা শক্ত করে ধরে রাখত। এখন তার বদলে সিট বেল্টটা খামচে আছে মেহনুর। আর একটু পথ এগোতেই এক টানে পরিষ্কার রাস্তা পেয়ে গাড়ি হাঁকালো সৌভিক। একেবারে অন্ধকার ফুঁড়ে সেই ছেড়ে যাওয়া সদর দরজাটা দূর থেকে দেখতে পেল। হেডলাইটের আলোয় সম্পূর্ণ দেখতে পাচ্ছে এই রাস্তাটা আগের মতোই আছে। সোজা রাস্তাটা ডানে ধরে মোড় ঘুরিয়ে একদম উঠোনে এসে গাড়িটা থামলো। গাড়ির হর্ন না বাজলেও হঠাৎ করে বাড়ির সদর দরজাটা
ধপাস করে খুলল। হেরিকেন হাতে বেরিয়ে এলো শাড়ি পরা, ঘোমটা দেওয়া সুজলা মাহমুদা। তার পাশে উৎসুক চোখে, হাসি হাসি চোখে ছুটে এলো সাবা। এসেই মেহিনুরকে অতি সাবধানে কলপারে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। বাড়ির ভেতর ঢুকতে সংকোচ অনুভব করলেও সুজলার সুলভ আচরণে বিগলিত হয়ে প্রবেশ করলো সৌভিক। বুকের ভয়টা দুরু দুরু করছে। চোখ দুটো বেহায়ার মতো কাউকে খুঁজে চলেছে। আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছে না। কি আশ্চর্য! এ বাড়িতে অতিথি এলে বউ নাতনি স্বাগতম সাদর জানায়, সেখানে আজ সে অনুপস্থিত। প্রচণ্ড খটকা লাগলো। হঠাৎ দুম করে বুকের ভেতর জোরে একটা ধাক্কা লাগলো। শাহনাজের কি বিয়ে হয়ে গেছে? শাহনাজকে কোথাও দেখতে পাচ্ছে না কেন? হাত মুখ ধুয়ে রাতের খাবারটা খেলো সৌভিক। মেহিনুরও তার পাশের চেয়ারে বসে খাবার নষ্ট করলো। হান্নান শেখ আজ বাড়িতে নেই। একটা গুরুত্বপূর্ণ তলবের ডাক পেয়ে সেখানে নাকি ছুটে গিয়েছে। সৌভিক একবার চিন্তা করলো সাবাকে সোজাসুজি শাহনাজের কথাটা জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণে লজ্জায় পড়তে হবে বলে করলো না। সব আয়োজন শেষে ঘুমানোর জন্য আগের রুমটাই দেখিয়ে দিল মাহমুদা। সৌভিক হাসি মুখে বিদায় জানিয়ে অতীতে থাকা সেই রুমটায় চলে গেল। সব কিছুই আগের মতো আগের জায়গায় রাখা আছে। শুধু পরিবর্তন হিসেবে আলনার জায়গায় একটা আলমারি দেখতে পাচ্ছে। সাদা ফুল স্লিভের শার্টটা খুলতে খুলতে নর্মাল টি শার্ট পরল সে। প্যান্টটা বদলাতে গিয়ে সেটা পাল্টালো না। ঘড়িতে ভদ্র আগে 2:30 বাজছে। সৌভিক চুপচাপ কিছুক্ষণ মনস্থির করে বন্ধ দরজাটা খুলল। ডানে বামে মুখ ঘুরিয়ে দেখল চারপাশ অন্ধকার। বুক ভর্তি দম নিয়ে দরজা ছেড়ে বেরিয়ে পড়ল। অন্ধকারে পা টিপে টিপে ছুটে গেল পরিচিত দিকে। ছোট্ট প্রশস্ত জায়গাটা পেরিয়ে অপর প্রান্ত চলে এলো। দোতলার সিঁড়ি ধরে সতর্কভাবে উপরে উঠে কাঙ্ক্ষিত রুমটার সামনে দাঁড়ালো। মেঝে ও দরজার যেটুকু ফাঁক থাকে সেখানে দিয়ে কমলাভ আলো আসছে। তার মানে ভেতরেই আছে, ইচ্ছে করে বাইরে বেরোয়নি। দরজায় করাঘাত করার আগে আরেকবার দম নিল সে। এরপর টকটক করে মৃদু শব্দ করতেই কয়েক মুহূর্ত নিঃশব্দে কাটল। এরপর আবার টকটক করলে বিছানা থেকে নামার মতো শব্দ হলো। তখনই ভেতর থেকে গলা এলো, কে? মেহরুন আসছে নাকি? সৌভিক ইচ্ছে করে 2 আঙ্গুল দিয়ে টকটক জাতীয় শব্দ করেছে। এটা মেহিনুরের নিয়ম। এটা সে শাহনাজের মুখেই শুনেছে। ভেতর থেকে পায়ের আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে খট করে ছিটকিনিটা খুলল। দরজাটার মাঝ বরাবর সরু ফাঁক হতেই হেরিকেনের আলোটা বেরিয়ে এলো। সরু দরজাটা দুধার এক পর্যায়ে খুলে যেতেই শাহনাজের হাসিটা ঝট করে নিভে গেল। জুলজুল চোখে সামনের পুরুষ অবয়বটার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল শাহনাজ। বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেতেই কানে দরজা চাপানোর শব্দ পেল সে। ভয়ে চিৎকার দেওয়ার আগেই তার গলা বন্ধ হয়ে এলো। কণ্ঠরোধ হয়ে শ্বাসটান হলেও হাত নাড়াতে পারল না শাহনাজ। ঝরঝর করে তার চোখ ভিজে উঠল। হেরিকেনের পলতেটা বাড়িয়ে দিয়ে বিছানায় আসলো মেহনুর। দুপুর থেকেই নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন। পুরোটা গ্রাম অন্ধকারে ডুব দিয়েছে। কখন কৃত্রিম আলোতে উজ্জ্বল হবে জানা নেই। ছোট থেকেই দেখেছে গ্রামে একটুখানি হেরফের হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশা রয়ে গেছে। জানালার কপাটটা 2 হাতে চাপ দিতেই খটাস করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক পশলা অন্ধকারযুক্ত আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানালার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালে রহস্য ঘেরা নভমণ্ডল ঠেকছে। মনের ভেতর তীব্র উৎকণ্ঠায় জানান দিচ্ছে, এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবের উদয় দেখে দারুণ বিচলিত হলো মেহনুর। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে গুঁড়ো বিষয়গুলো ধরার চেষ্টা করলো। মাহাতিম আনসারি, সে একজন নৌ সদস্যের বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনটা ব্যস্ততায় ভরা থাকলেও সে কখনো পিছুটান ভোলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সব কিছুই দূরদর্শী। তবুও সে মেহনুরের প্রতি কটাক্ষসূচক অবহেলা দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগেভাগে ঠাউর করা যায় না। সে খুবই ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার ওই নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখ দেখে কেউ তার গভীর চিন্তার আয়তনটা মাপতে পারবে না। জানালা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালো মেহনুর। সোজা হয়ে শুতেই
বুকের উপর কাঁথা ও কাঁথার উপর দু হাতের আঙুলগুলো আষ্টে পৃষ্ঠে রাখলো সে। একে একে ভাবতে লাগলো রজনী ও অনামিকা দু চোখে তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার অনামিকার সাথে তার চোখাচোখি হয়েছে সেখানে অনামিকার চোখে কেবল হিংস্রতাই দেখেছে। রজনীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনা লজ্জায় কোনোদিন মাহাতিম বা অন্য কারো কাছে বলেনি মেহনুর। না বলার ফলে তার সরল মনটায় গভীর একটা দাগ কেটেছে। কক্সবাজার গিয়েও মাহাতিমকে 1 মিনিটের জন্য শান্ত দেখেনি। কি একটা চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকতো। তার বিভোর ভাবটা মিথ্যে হাসির কারসাজিতে ঢাকা পড়লেও মেহনুরের কাছ থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে যেই অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটালো এতে আরও স্পষ্ট হয়ে গেছে মাহাতিম ভয়ানক কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা মাহাতিমের হবার কথা নয়। যেখানে সে নিজেই মেহনুরকে দূরে রাখতে নারাজ ছিল, আজ ইচ্ছে করেই বহু মাইল দূরে গ্রামের দিকে ঠেলে দিয়েছে। সৌভিকের আচরণেও সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদাভাই নেই। তিনি সম্ভবত গায়ের কোনো কাজ দেখতে আবার বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দাদাভাইয়ের সাথে মাহাতিমের উটকো চিন্তার কারণটা আলোচনা করলে হয়তোবা দাদাভাই বুদ্ধি নিতে পারবেন। একমাত্র দাদাভাইয়ের কাছেই সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়। সকল লজ্জা মাটি করে কাল সকালেই দাদাভাইয়ের সাথে মাহাতিমকে নিয়ে আলোচনা করতে যাবে। এই সময় বাইরে ঘেউ ঘেউ করে কুকুর ডেকে উঠল। বাতাসে গাছের শাখা প্রশাখা নড়ে চড়ে পাতার মর্মর আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না। চিন্তায় চিন্তায় তার মাথাটা ঘুমহীনায় ঘন হচ্ছে। আঙ্গুলগুলো আলগা করে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল। টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটার দিকে তাকিয়ে থাকতেই মাহাদির কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম খুব যন্ত্রণার হলেও এখন এটা চালাতে বেশ পটু মেহনুর। এটার সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাহাদির। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ করার পিছনে যতটুকু ধৈর্য, শ্রম, ইচ্ছে ঢালা লাগে সবটাই শুধু মাহাদি করেছিল। পাকনাটা কোনো অংশে মেহনুরকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইল ফোন চালানো দ্রুততার সাথে শিখিয়ে দেয়। একটা কম্পিউটার হুটহাট দরকারে কিভাবে অন করতে হয় তাও শিখিয়ে দিয়েছে। শহুরে কায়দা বোঝার জন্য, ধরার জন্য মাঝে মাঝে ফরেনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করত। সেই বুদ্ধি মেহনুরের সাথে আলাপ আলোচনা করে দু একটা খাটিয়ে ফেলত। মেহনুরকে বউ ডাকার স্বভাবটা মুছতে পারেনি কেউ। খোদ মেহনুরই মাহাদিকে বলে কয়ে ভাবি ডাকাতে পারেনি। সব সময় মাহাদি বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড়, বড় মানে আগে আগে বুড়ো, বুড়ো হলে হাড়গোড় ভেঙে মরে যাবে, আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, এরপর তোমাকে বিয়ে করব, ঠিক আছে না? এমন উত্তর শুনে কাঁধে মাথায় আলতো করে চাপড় মারত মেহনুর। এক গাল হেসে দিয়ে কখনো কখনো মাহাদির ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল সে। চোখের পাতা ভিজে ওঠার আগেই নিজেকে ঠেলা দিয়ে শক্ত করলো। ফোনটা অন করে তর্জনী চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিচের ঠোঁট কামড়ে রাখলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাজতে বাজতে কলটা কেটে যেতেই স্ক্রিনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার না। এই সময় সে ঘুমানোর প্রস্তুতি নেয়। ফোনটাও কলের জন্য নর্মাল মুডে রাখে। ওই লোক কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে। ভুলে যাওয়ার তো কথা নয়, সে কি ফেলনা নাকি? কটমট রাগ নিয়ে আবার কল দিল মেহনুর। এবারও একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। পরপর দুবার ব্যর্থ হয়ে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরল। কোনো দিকে না ভেবেই ডিরেক্ট অন্য একটা নাম্বারে কল বসালো সে। একবারও ভাবলো না কলটা দেওয়ার পর কী দশা হতে পারে। কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যতার সাথে পুরুষ কণ্ঠটা বলল, হ্যালো। মেহনুর যথাসম্ভব ভদ্রতা রেখে বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতেই ভ্যাবাচেকা খেলো কণ্ঠটা। থতমত সুরে বলল, কি কাকে চান? ঢোক গিলে স্বাভাবিক গলায় বলল মেহনুর, আমি আনসারি সাহেবের স্ত্রী বলছি। উনি যদি ফ্রি হন তাহলে বলে দেবেন ওনার স্ত্রীর নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ। কলটা টুপ করে কেটে যেতে স্থির হয়ে গেল নোমান। সময় ও পরিস্থিতির গণ্ডি হঠাৎই যেন তালগোল পাকিয়ে ফেলল। ডান কানে এখনও ফোনটা চেপে রেখে এক দৃষ্টিতে অন করা কম্পিউটারে তাকিয়ে আছে। সে বসে আছে মাহাতিমের ডেস্কে।
তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই সদ্বিদ পেল নোমান। হালকা একটা ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোন সরিয়ে ফেলল। সত্যিই তার বসের বউ কল দিয়েছিল। এটা কি বসের মুখে শোনা সরল সহজ বউ? সরল সহজ বউ হলে হালকার উপর ঝাপসা মেরে ধমক দেয়। বাম হাত উঠিয়ে নিজের বাঁ গাল বরাবর চড় মারল নোমান। তবুও বিশ্বাস হতে চাইছে না। নোমান তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভেতর থেকে জোরালো শব্দে শাওয়ারের আওয়াজ ভেসে আসছে। ধপধপ করে দরজায় আঘাত করল নোমান। ন্যূনতম হেলদোল না রেখে বলতে লাগলো, স্যার স্যার আপনি এক্ষুনি বাইরে আসুন, ম্যাডাম বলছে তার নাম্বারটা এখনই ব্লকে ফেলতে। আকাশ থেকে পড়ার মতো চমকে যায় মাহাতিম। ভ্রু জোড়া কুঁচকে প্রচণ্ড আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? কে বলছো? মাহাতিমের কথা আংশিক বুঝলো নোমান। দ্রুত গতিতে উত্তর দিয়ে বসলো, স্যার আপনার ম্যাডাম বলেছে। নোমানের বেকুব মার্কা কথা শুনে গা জ্বলছে মাহাতিমের। এই ছেলে সামান্য উত্তরটাও ঠিকঠাক মতো দিতে পারে না। মাহাতিম রাগ দেখিয়ে চেঁচিয়ে উঠল, আরে কোন ম্যাডাম? আমার মা না আমার বউ? নোমান এতক্ষণ পর বোকামিটা বুঝতে পারল। জিভ কামড়ে চোখ খিচে সাথে সাথে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হাত বাড়িয়ে শাওয়ারের স্পিডটা ধীর হাতে কমাতেই হঠাৎ কিছু একটা মনে পড়ল। 1 মিনিট। কথাটা মনে মনে বলতে স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নবটা বন্ধ করতে লাগলো মাহাতিম। সর্বনাশ! সাংঘাতিক! সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট চারকোনা কাঠের টেবিলটার উপর হেরিকেন রাখা। হেরিকেনের হলুদাভ কমলা রংটা রুমের অন্ধকার কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটার দুটো জানালাই খোলা। গ্রামাঞ্চলে অন্ধকার নামলেই জানালা খোলার ছোটোখাটো রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসের জন্য অথবা রুমের ঘুটঘুট অন্ধকার কাটানোর জন্য চলে। বিছানার মাঝখানটায় বসে আছে দুজনই মুখোমুখি হয়ে আছে। নত মুখে বসে আছে সৌভিক। দৃষ্টি তুলে তাকানোর ক্ষমতা তার নেই। নিজের কোলের উপর শাহনাজের হাতটা 2 হাতের ভেতর শক্ত করে ধরে রেখেছে, যেন আলগা করে ধরলেই শাহনাজ পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে আছে শাহনাজ। অনেকক্ষণ যাবৎ দুজনের মধ্যে গম্ভীর নীরবতা চলছে। সৌভিকের আকস্মিকভাবে জাপটে ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল শাহনাজ। আপাতত সে রাগে ভাব দেখানোর অনর্থ চেষ্টা চালাচ্ছে। সৌভিকের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার গালে হাত রাখল সে। বিমর্ষ মুখের গালটা আঙ্গুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল সৌভিক। শাহনাজের সাথে চোখাচোখি দৃষ্টি রেখে তাকালে শাহনাজ মলিন হাসি দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছো, এর আগের বার এত খারাপ অবস্থা দেখিনি। ফ্যাকাশে ঠোঁটে কাষ্ঠ হাসল সৌভিক। সেই হাসিতে বলে ফেলল, এর আগের বার তুমি ছিলে না, এখনও আছো। চুপ রইল শাহনাজ। একটু থেমে আবার বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো সৌভিক। আমি বেহায়ার মতো যোগাযোগ রাখতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। শাহনাজের কথায় কোমল করে সায় দিল সৌভিক। মাথাটা উঁচু নিচু দুলিয়ে শাহনাজের হাতটা টেনে ঠোঁটের উপর রাখলো। চোখ বন্ধ করে আলতো স্পর্শ করে বলল, আমাদের সম্পর্কটা আগানো মানে বিরাট ঝামেলা টানা। তুমি কি ঝামেলা টানতে চাচ্ছ? শাহনাজ মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গাল থেকে হাতটা চট করে সরালো সে। অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গম গম রাগ দেখিয়ে বলল, কেন? আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছো তখন ওই খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটাই একদিন ঝামেলার মতো হয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় গিয়েছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমারও ছিল? কেন তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো? আমি তো তোমার পিছু পিছু বেহায়া হতে যাইনি। তুমি এমন সব কাজ করেছো যার জন্য আজ আমাদের এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণায় আমাকে ফেলে গিয়েছো সৌভিক, দায়ী তো তুমি। শাহনাজের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেলল সৌভিক। কথাটা বলতে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। শাহনাজকে কিভাবে আসল সত্যটা বলবে?
ওর দাদা যে নিজেই সৌভিককে কল দিয়ে যোগাযোগ নষ্ট করতে বলেছে, এটা কি ঠাস ঠাস বলা যায়? শাহনাজ হয়তো আন্দাজও করতে পারবে না আজকের এই মনোমালিন্যের জন্য ওর দাদা কী ধরনের কথা উচ্চারণ করেছে। ওই বুড়ো লোকটাই আজকের জন্য সর্বা দায়ী। সৌভিক যদি যোগাযোগ নষ্ট না করতো তাহলে পুরো ব্যাপারটা মাহাতিম ও মাহাতিমের পরিবারের কাছে বিশ্রীভাবে ধরা পড়তো। মাহাতিম অবশ্যই সৌভিকের কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি তা করতো? সৌভিক কথাটা মিথ্যে করে বলল। আমি ক্যারিয়ার নিয়ে বিজি ছিলাম শাহনাজ, তখন আমার লাইফে একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল তাই। আর বানিয়ে বানিয়ে বলতে পারছে না সৌভিক। এভাবে কঠিন সত্যকে মিথ্যার চাদরে ঢাকাটা তার জন্য কষ্টকর। সৌভিকের কথা ও নীরবতা শুনে ওর গালে একটা চড় মারতে মন চাচ্ছিল। সম্পর্ক করার সময় এইসব কেরিয়ার ফেরিয়ার হ্যান ত্যান কোথায় চলে যেত? তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা কেরিয়ার আছে, তমুক একটা ঝামেলা আছে? চরের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে কাটা কাট আওয়াজে বলল শাহনাজ। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও সৌভিক। তোমার ভেতরে যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও। পারলে সকালে আমাদের বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বে। মেহরুনের কাছে কোনো অভিযোগ করার দুঃসাহস দেখাবে না। আমার বোন আর বোন জামাইকে এসবের ভিতরে ঠোকাতলে তুমি আমার জঘন্য রূপ দেখে ছাড়বে। চলে যাও এখান থেকে। ভুলেও আমার কাছে লজ্জাহীনতার পরিচয় দিতে এসো না। নিজের অসহায় অভিব্যক্তি লুকাতে পারল না সৌভিক। চট করে শাহনাজের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। শাহনাজের মুখের উপর রাগের আস্তরটা লেপ্টে আছে, সেখানে টান মায়া সব কিছু লুপ্ত। শাহনাজ কোনোখানে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করলো। সরাসরি মুখের উপর বলল, বেরিয়ে যাও। মাথা হেঁট করে বিছানা থেকে নামলো সৌভিক। ফ্লোরে পা দুটো ফেলে দাঁড়িয়ে পড়তেই একবার মাথা ঘুরিয়ে পিছু চোখে দেখল। এরপর পা চালিয়ে দরজাটা খুলে ভারী বুক নিয়ে চলে গেল সে। দরজা দিয়ে বেরিয়ে ডানে মোড় নিতেই পেছন থেকে হিচকে কান্নার আওয়াজটা পেল। মেঝের দিকে দৃষ্টি নত করে এক পা করে চলে যেতে লাগলো। সকালটা শান্ত, পাকপাকালির কলরবে চারপাশটা মুখর। আকাশের বুকে অগ্নিপিণ্ডটা আলো বিকিয়ে চলছে। মাঠে ঘাটে সোনালি আলো ছড়িয়ে ধাবমান আছে সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। এদিকে ফসলি জমিতে চাষিদের হরদমে কাজ চলছে। শেফালি তার মেয়েকে নিয়ে দূরসম্পর্কীয় আত্মীয়ের বাসায় গিয়েছে। এই আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। সাবা কলেজের একটা মূল্যায়ন পরীক্ষা দিতে চলে গেছে। কলপারে হাত মুখ ধুয়ে শাহনাজের হাতটা ধরল মেহনুর। শাহনাজ এক হাতে মেহনুরকে ধরে রেখে অন্য হাতে মেহনুরের মুখটা গামছায় মুছে দিচ্ছে। দু বোনের দৃশ্যটা দূর থেকে দেখছে দুধ ধোয়ানো সুজলা। কেউ কি বলবে ছোটটার এখন বিয়ে হয়ে গেছে? এখনও দু বোনের ভেতর ভারী আশ্চর্যজনক মহব্বত দেখা যায়। সুজলার অন্য মনস্কতার দিকে দৃষ্টি দিতেই মাহমুদার নজরে দূরের দৃশ্যটা চোখে পড়ল। বাছুরের মুখে কচি ঘাস ধরে প্রশান্ত গলায় বলল, এদের দেখলে পরাণটা জুড়িয়ে যায়। মুখ ফিরিয়ে মাহমুদার দিকে এক গাল হাসল সুজলা। দুপাটি ধপধপে দাঁত বের করে হাসি দিয়ে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ, বিয়ে তো দিয়েই দিলে, এখন নাতিপুতির মুখ দেখার জন্য সময় গুনতে থাকো। সুজলার কথায় সেও হাসল তখন। অন্যদিকে হান্নান শেখের জন্য চিন্তিত মেহনুর শাহনাজের উদ্দেশ্যে বলল, দাদাভাই কখন আসবে বুবু? সেই রাত থেকেই দাদাভাই বাড়ি নেই। এমন দেরি তো আগে কখনো করতে দেখিনি। দরকার পড়লে সকালের নাস্তাটা মুখে দিয়ে তারপর কাজে বেরিয়ে যায়। তুমি কিছু জানো? ভেজা গামছা নিজের কাঁধে ফেলে মেহনুরকে নিয়ে হাঁটতে লাগলো। শান্ত স্বরে বলল, তোর এই গাইয়া বুবুকে বিশ্বাস করলে সমস্যা কথাটা বলতে পারিস। অন্তত তোর চিন্তার চাকা কিছুটা হলেও থামবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতে কপাল কুঁচকালো মেহনুর। শাহনাজের হাতটা ঝাঁকুনি দিয়ে কপট দেখিয়ে বলল, খুবই বাজে কথা বুবু। এই গাইয়া আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ না? মেহনুরের কথায় হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতে বলল, ধুর পাগলি, দূরে ঠেলাঠেলি কি আছে? তুই তো এখন দূরেই থাকিস। শহরের থেকে টেকে পাকা হয়ে গেছিস।
সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চড় মারলেও তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ার সাথে উঠবোস করে কত চালু হয়েছিস ভাবা যায়। আমার কাছে এলি তাও ঘুরঘুর করে দাদাজানকে খুঁজছিস, এটা ইঙ্গিত বুঝবো না? শাহনাজের হাত ধরে দোতলা সিঁড়িতে পা রাখলো মেহনুর। শাহনাজের দিকে মুখ ফিরিয়ে বলল, একটু বেশি খোঁচাচ্ছ কেন? ড্যাব ড্যাব চাহনিতে হাঁ হয়ে গেল শাহনাজ। অবাক হয়ে বলল, ও মাগো, কার মুখে খোঁচার কথা শুনি? তুই দেখি চপর চপর কথা বলতে শিখেছিস। সবই তোকে ভাইয়া শিখিয়েছে তাই না? ঠিকই করেছে। তোর মতো আস্ত বোবা নিয়ে সংসার করা যায় নাকি? চল উপরে চল, উপরে যেয়ে আমার কাছে সব ঝেড়ে কেশে হালকা হয়ে বলবি। কাল রাত থেকে দেখছি তোর মুখটা ভার। কি নিয়ে টেনশন করছিস ওটা তোর দেবরের জন্য জিজ্ঞেস করিনি। এখন চল, সব ফটফট করে বলবি। শাহনাজের সাথে বহুদিন পর খোলামেলা কথায় বসলো মেহনুর। শাহনাজের হাতে খাবারের প্লেট। সে ডাল চচ্চড়িতে ভাত মাখিয়ে চালাকি করে মেহনুরকে টপার টপ খাইয়ে দিচ্ছে। মেহনুর খাবার চিবোতে চিবোতে সবটুকু কথাই বলে দিল। অনামিকার ঘটনা থেকে শুরু করে এই গ্রামে আসার ঘটনা পর্যন্ত বলল। সব শুনে শাহনাজের কপালে একটু পরপর ভাঁজ পড়ছিল। হঠাৎ শাহনাজ দরজার দিকে তাকাতেই দ্রুত সেটা ছিটকিনি মেরে লাগিয়ে দিল। দেওয়ালের কান আছে প্রবাদটার মতো শাহনাজ একটু সতর্ক কণ্ঠে বলল, তুই আপাতত চুপ থাক। মাহাতিম ভাইয়াকে কিচ্ছু বলিস না। ভাইয়া যে তোকে এখানে পাঠালো, আমার মনে হচ্ছে ভাইয়া নিজে এখানে আসতে যাচ্ছে। দেখিস ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পরে মনে হলো ভাইয়া তোকে কিছু একটা থেকে দূরে সরাতে চাচ্ছে। সেটা এই রজনীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা একটা কথা বলতো, তুই কোন আক্কেলে ভাইয়ার কাছে ওই অনামিকার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি ঘিলুতে একটুও কাজ করেনি তার আত্মসম্মানে ঘা লাগবে? আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু। লিপি আপু যখন পুরো ঘটনা বলল, আমার তখন এত খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার উপর ক্ষেপতে গিয়ে হাতটা কি করেছিল ওটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি আর কখনো ওরকম করব না। তোর শাশুড়ি কবে যাচ্ছে? সোমবারের টিকিট। মার শরীর যে কি খারাপ হয়েছে, রাতে ঘুমের ট্যাবলেট দিলেও শেষ রাতে জেগে যায়। খুব কাঁদে না রে? মাহাদিটা অনেক চঞ্চল ছিল। বাচ্চাটা আর নেই ভাবতেই বুকটা খালি লাগে। ভাইয়ার মনে খুব কষ্ট আছে মেহরুন। তোর বটা আসলেই খুব শক্ত। তুই যে বললি একটুও কাঁদেনি, আমার খুব অবাক লাগছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ নিজের ছোট ভাইয়ের দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছে। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকাল সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? মেহনুর খাবার চিবানো বাদ দিয়ে উৎসুক হয়ে বলল, কি বলেছেন? শেষ লোকমাটা গোল গোল করতে শাহনাজ বলতে লাগলো, বলেছে, শোনো বড় শালিকা, আমার বউটার দিকে বিশেষ খেয়াল রাখবে। আমি আসার পরপরই যেন সুস্থ দেখতে পাই। যদি টাস্কটা ঠিক মতো করো তাহলে তুমি যা চাইবে তাই দিব। শাহনাজ একদম নকলবাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে হাসতে হাসতে বলল মেহনুর। তারপর ঠিক তখনই দরজার কাছ থেকে উত্তর ছিটকে এলো। তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফেললাম দাদু। চমকে গিয়ে শাহনাজ মেহনুর দুজনই দরজার দিকে তাকালো। দেখলো হান্নান শেখ সদ্য গোসল সেরে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। দুজনেই খুশিতে গদগদ হয়ে উঠল। এবার দাদার সাথে জম্পেশ আড্ডা চলবে। সময়ের কাঁটা ও সপ্তাহের বার অজান্তেই চলতে লাগলো। বিরতিহীন সময়ের গণ্ডিটা ধীরে ধীরে কঠিন দিনের দিকে এগোচ্ছে। খুব নির্ঝঞ্ঝাটে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিল মার্চা। তার চিকিৎসার পুরো প্রক্রিয়ার জন্য সদা সর্বদা নীতি প্রীতি সঙ্গে থাকবে। আমেরিকার ঘাঁটিতে চিকিৎসার সুবাদে দেশে থাকবে না কয়েক মাস। খাঁ খাঁ বিরান ভূমির মতো শূন্যতায় ছেয়ে গেছে পুরো আনসারি নিবাস। বাড়িতে বিশ্বস্ত চাকর সিরাজ কাকা তদারকিতে আছেন। সাবুখালা দেশের বাড়িতে ভাতিজির বিয়ে খেতে গেছেন। আরও যত চাকর বাকর ছিল তাদের যাওয়ার আগে ছুটি দিয়ে গেছে মার্চা। শুধু ছুটি চাননি সিরাজ কাকা,
তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের কাজ নিজ হাতে করতে ইচ্ছুক। মার্জা যাওয়ার পরপরই বিদায় নিয়েছে রজনী। সে তার ভাইয়ের জন্য উথাল নির্বাচনে সাহায্য করতে ছুটেছে। রজনীর নির্দেশে জাফলং বেড়াতে গিয়েছে অনা। অপরদিকে গ্রামের মাটিতে ফিরতে পেয়ে প্রাণবন্ত হয়েছে মেহনুর। তার গোমড়ামুখ ভাব কেটে গিয়ে স্বচ্ছ চঞ্চলতার ভাবসাব দেখা যাচ্ছে। মায়ের সাথে, বড় মার সাথে, সাবা ও সানাজের সাথে সহজ হয়ে গেছে মেহনুর। সকলের সেবা ও যত্নের কঠোরতায় সুস্থ হচ্ছে সে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে। এখন দেহে কেবল মাংসের ঘাটতি।